কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি বাংলা বলছে। রাজ্য রাজনীতিতে এখনো পর্যন্ত সন্দেশখালি নিয়ে চর্চার কোনো বিরাম নেই এবং আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে একদিকে যেমন আমরা দেখতে পেলাম বসিরহাট পুলিশ জেলার যে ন্যাজাট থানা রয়েছে সেই ন্যাজাট থানা ঘেরাও কর্মসূচি ছিল রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বিজেপির পক্ষ থেকে আজকে ন্যাজাট থানা ঘেরাও কর্মসূচি হয় এবং সেখানে গিয়ে পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তি হয় বিজেপি কর্মী সমর্থকদের। পরবর্তীকালে অবশ্য বসিরহাট পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিকরা বিজেপি রাজ্য সভাপতির সঙ্গে বৈঠক করেন। সাময়িকভাবে মেটে সেই উত্তপ্ত পরিস্থিতি। অন্যদিকে এই ঘটনার প্রেক্ষিতে আমরা দেখতে পেলাম যে তদন্তের কথা বারংবার উঠছিল। 6 দিন পার হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত শেখ শাহজাহান যিনি প্রধান অভিযুক্ত ইডির খাতায়, সেই শেখ শাহজাহান এখনো পর্যন্ত অধরা। আজকে তা নিয়ে প্রশ্ন করা হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি এ বিষয়ে মন্তব্যে বিরত থেকেছেন, তিনি বলেছেন তদন্ত চলছে। অন্যদিকে এই ঘটনার প্রেক্ষিতে ইডির বিরুদ্ধে সেদিন যে 3টি এফআইআর দায়ের করা হয়েছিল তার মধ্যে অন্যতম একটি এফআইআর যা ছিল ইডির বিরুদ্ধে এবং সেই বিষয়টি ইডি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই বিষয়টি নিয়ে আজ শুনানি ছিল। বিচারপতির কিন্তু এই বিষয়ে যে পর্যবেক্ষণ তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যেভাবে এফআইআর দায়ের করা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি, এফআইআর দায়ের করার সময় নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি। এমনকি কোনো এই যে 2টি এফআইআর রয়েছে সেই 2টি এফআইআরকে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে তা পরীক্ষা করা হতে পারে বলেও আজকে পর্যবেক্ষণে জানিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এই বিষয়টি নিয়ে রাজ্যের সাংবিধানিক প্রধান রাজ্যপাল তিনি এর আগে গত শুক্রবারই রাজ্যের মুখ্য সচিবকে তলব করেছিলেন। আজকে মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব তারা দুজনেই রাজভবনে যান, এখনো তারা রাজভবনে রয়েছেন বলেই আমরা জানি। এবং সেখানে রাজ্যপাল এই ঘটনার প্রেক্ষিতে রাজ্য সরকারের পক্ষ থেকে ঠিক কি পদক্ষেপ করা হয়েছে তা জানতে চাইবেন বলেই এখনো পর্যন্ত সূত্র মারফত খবর। অন্যদিকে একদিকে যখন সন্দেশখালি নিয়ে রাজ্য রাজনীতিতে চর্চা চলছে তারই মধ্যে নতুন প্রশ্নের অবতারণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি পাঠিয়েছেন, যে চিঠিতে এক দেশ এক ভোট সংক্রান্ত যে নীতি কেন্দ্রীয় সরকারের যে প্রস্তাব তা নিয়েই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী এবং প্রায় 6 দফা প্রশ্ন রেখেছেন মুখ্যমন্ত্রী। কেন এই এক দেশ এক ভোট নীতি এই মুহূর্তে কার্যকর করা উচিত নয় বা মুখ্যমন্ত্রীর যে বক্তব্য সেই বিষয়গুলিও তিনি জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। এই প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট অতিথিরা, দর্শকদের সঙ্গে তাঁদের পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন নীলাঞ্জন রায়, রাজ্য বিজেপির মুখপাত্র নীলাঞ্জন রায় আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন কোহিনুর মজুমদার, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কোহিনুর মজুমদার, রয়েছেন লিপিকা ঘোষ, প্রদেশ কংগ্রেসের মুখপাত্র লিপিকা ঘোষ, এবং রয়েছেন গৌরব মজুমদার, সিপিএম এর মুখপাত্র গৌরব মজুমদার। আপনাদের প্রত্যেকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। আমরা এই বিষয়ে আলোচনায় যাব, কিন্তু একদম প্রথমে শেখ শাহজাহানকে যখন ইডি গত 5ই জানুয়ারি গত শুক্রবার যখন তার বাড়িতে যখন হানা দিয়েছিল, সেই ইডির অভিযানের সময় ইডি যখন আক্রান্ত হয় সেই ঘটনার প্রেক্ষিতে 3টি মামলা দায়ের হয়েছিল। সেই মামলার প্রেক্ষিতে আজকে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে সেই মামলা সংক্রান্ত শুনানি ছিল। সেই শুনানিতে কলকাতা হাইকোর্ট ঠিক কি বলেছে দেখে নেব সেই সংক্রান্ত একটি প্রতিবেদন। সন্দেশখালির ঘটনায় মোট 4টি এফআইআর। প্রথম মামলা শাহজাহানের বাড়ির তরফে, দ্বিতীয় শাহজাহানের কেয়ারটেকার দিদার বক্স মোল্লার, তৃতীয় বসিরহাট পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা এবং চতুর্থ মামলা করা হয় ইডির তরফে। ইডির বিরুদ্ধে এফআইআরে অন্তর্বর্তী স্থগিতাদেশ। রাজ্যের অভিযোগ ছিল পুলিশকে না জানিয়ে সন্দেশখালিতে অভিযানে যায় ইডি। এই মর্মে বিচারপতি রাজশেখর মান্থার দৃষ্টি আকর্ষণ করেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। পাল্টা যুক্তি দেয় ইডি। তাদের দাবি পিএমএলএ আইনের 17 ধারা অনুযায়ী পুলিশকে না জানিয়েও ইডি যে কোনো তল্লাশি অভিযান করতে পারে, এই অধিকার ইডির রয়েছে। প্রশ্ন উঠছে সন্দেশখালিতে ঠিক কি হয়েছিল ঘটনার দিন। ইডির দাবি শাহজাহানের বাড়ি গিয়ে তাঁরা বেল বাজান। ভিতর থেকে জিজ্ঞেস করা হয় কে। ইডি তাদের পরিচয় দিয়ে শাহজাহানের খোঁজে এসেছে বলে জানায়। পরিচয় জানার পরেও দরজা খোলা হয়নি। শাহজাহানকে ফোন করতে থাকে ইডি। প্রায় 8 ঘন্টা শাহজাহানের ফোন ব্যস্ত পান ইডি অফিসাররা। ইডির দাবি ওই সময়ই লোকজন ডাকে শাহজাহানের ফোনের লোকেশন তার বাড়িতেই পাওয়া গিয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে দুতরফেই দায়ের করা হয় মামলা। সকাল 8:20 নাগাদ বসিরহাট থানাকে ইমেল করে ইডি। সকাল 8:40 নাগাদ জিডি করার পর ঘটনাস্থলে ফোর্স পাঠান ডিজি। সকাল 10:30 নাগাদ বসিরহাট থানায় অভিযোগ দায়ের শাহজাহানের পরিবারের। দুপুর 1:30 নাগাদ পুলিশ সুও মোটো মামলা করে। এই অভিযোগের ভিত্তিতে বিচারপতি রাজশেখর মান্থার মন্তব্য,
সকাল 10:30টায় অভিযোগ দায়ের করা হলে 1:30টায় পুলিশের করা মামলায় সেই তদন্তের উল্লেখ নেই কেন? বৃহস্পতিবার রাজ্যের কাছে হলফনামা দিয়ে জানতে চায় আদালত। কেস ডায়েরিও তলব করা হয়। আপাতত ইডির বিরুদ্ধে মামলায় 31শে মার্চ পর্যন্ত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা। পরবর্তী শুনানি 22শে জানুয়ারি। যখন পুলিশের উপর আক্রমণ হয় তখন বলা হয় জনরোষ, স্বতঃস্ফূর্ত জনরোষ। আর সেন্ট্রাল এজেন্সিকে বিক্ষোভ দেখালে সেটা হয়ে যায় পরিকল্পিত জনরোষ এবং জনরোষের আড়ালে হামলা। তো এই প্রচারের মেরুকরণ থেকে এই জিনিসগুলো তৈরি হয়। ইডির বিরুদ্ধে চুরি, শ্লীলতাহানির অভিযোগ। শাহজাহানের কেয়ারটেকার দিদার বক্স মোল্লার বিস্ফোরক অভিযোগ। আক্রান্ত ইডি অফিসারদের বিরুদ্ধেই চুরি, শ্লীলতাহানির অভিযোগ আনেন তিনি। শাহজাহানের কেয়ারটেকারের অভিযোগ, 5ই জানুয়ারি তল্লাশির নামে শিশু মহিলাদের উপর অত্যাচার করা হয়। 1,35,000 টাকা ছিনতাই করে ইডি। 5ই জানুয়ারি নেজার থানায় অভিযোগ দায়ের। 7ই জানুয়ারি মামলা রুজু। 447, 448, 427, 354, 379, 506, 34 ধারায় মামলা। অভিযোগের ভিত্তিতে ইডির অফিসারদের প্রশ্ন, ওই দিন শাহজাহানের বাড়িতে ঢুকতে পারেনি ইডি, তাহলে সেখানে ছিনতাইয়ের অভিযোগ কিসের ভিত্তিতে দায়ের করল পুলিশ? বিচারপতি মান্থার নির্দেশ রাজ্য সরকারকে এই এফআইআর এর বিষয়ে সন্তুষ্ট করতে হবে হলফনামার মাধ্যমে আদালতকে। আগামী 22শে জানুয়ারি মামলার পরবর্তী শুনানি। কলকাতা হাইকোর্ট থেকে ক্যামেরায় কল্যাণ চ্যাটার্জির সঙ্গে পীযূষ কান্তি নাগ, কলকাতা টিভি। আমরা এই বিষয়ে আলোচনায় থাকবো। একদম প্রথমেই আসবো এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের কাছে। এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী বলছেন তদন্ত চলছে, কিন্তু 6 দিন পরেও এখনো অধরা শেখ শাহজাহান, যেখানে স্থানীয় বিধায়ক বলছেন তিনি সন্দেশখালিতেই রয়েছেন, অথচ পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না। এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, শাহজাহানকে যখন পুলিশ ইডি যায় সেটা পুলিশ বা প্রশাসনকে জানিয়ে যায়। খুব অবাক কাণ্ড, পুলিশ প্রশাসন ভগবান ব্রহ্মা জানতে পারেন না, জেনে যায় মিডিয়া, এবং মিডিয়া 1 ঘন্টা আগে পৌঁছে যায়। মিডিয়া ইডি জবাব 1 ঘন্টা আগে পৌঁছে যায়, এবং এটা তখন থেকেই বোঝা যায় যে মিডিয়াকে কেন ডাকছে, কেন বাংলার পুলিশকে বা লোকাল প্রশাসনকে ডাকছে না। লোকাল প্রশাসনটা অ্যাসিস্ট করতে পারে। লোকাল প্রশাসন যদি বলে যে আমরা চিঠি দিচ্ছি, আপনি এটা করুন, তো কমপ্লাই করবে, সেটা তো করে না। কিন্তু মিডিয়াকে নিয়ে একটা সারাদিন ঘোরানোর ন্যারেটিভ দেয়। তো শাহজাহানকে তো ইডি সিবিআই খুঁজছে, যদি শাহজাহানকে সে জায়গা থেকে খুঁজতে পারে, তদন্ত চলছে, তদন্তর মতো চলবে, খুঁজুক না। আমি বলছি ধরুন সুকুমার মাহাতো, তিনি তো স্থানীয় বিধায়ক, তিনিও বলেছিলেন যে তিনি সন্দেশখালিতেই আছেন। এমনকি শেখ শাহজাহানের ঘনিষ্ঠ জিয়াউদ্দিন, তার কন্যাও বলছেন তার বাবা সন্দেশখালিতেই রয়েছেন। দেখুন, কে কোথায় আছেন, কি বলছেন, এটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়। আমি শুধু তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসেবে বলতে পারি যে তদন্তের মতো চলছে। ইডি সিবিআই তারা নর্মাল তাদের বেসিসে খোঁজ খবর জানাচ্ছেন, তারা খোঁজ খবর করছেন। বেশ, আমরা এই বিষয়টিকে আসবো নীলাঞ্জন রায়, রাজ্য বিজেপির মুখপাত্রের কাছে। আজকে আপনারা নেজার থানা ঘেরাও কর্মসূচি করলেন এবং সেখানে আপনাদের দাবি ছিল পুলিশ এখনো পর্যন্ত কেন গ্রেপ্তার করতে পারছে না। আপনারা কি মনে করেন, এটা পুলিশের গাফিলতি? না, বিষয়টা হচ্ছে আপনাদেরকে বুঝতে হবে যে আজকে ইডি শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করতে যাচ্ছিল, এবং সেই জায়গাটায় জিজ্ঞাসাবাদকে কেন্দ্র করে ইডির কর্তারা, ইডি আজকে দাবি করেছে যে একাধিকবার শাহজাহানকে কিন্তু ফোন করা হয়েছে এবং তার ফোন আধ ঘন্টা ধরে ব্যস্ত ছিল। অর্থাৎ ওই সময় এই যে হামলাটা হয়েছে, এই যে পরিকল্পিত হামলা, তার সমস্ত ব্যবস্থা শাহজাহান নিজে করেছে। এবং এই যে আজকে জিজ্ঞাসাবাদ করতে যাওয়া এবং রেশন দুর্নীতির সাথে শাহজাহানের রিলেশন কি, বা শাহজাহান কিভাবে আজকে কোটি কোটি টাকার মালিক হলো, এই বিষয়গুলো নিয়েই কিন্তু তদন্ত করতে, জিজ্ঞাসাবাদ করতে শাহজাহানের বাড়ি ইডি গিয়েছিল। কিন্তু সুপরিকল্পিতভাবে আজকে ইডির ওপরে হামলা হয়েছে। এইবার আজকে আপনার কি মনে হয় যে পুলিশ আজকে পুরোপুরিভাবে স্পেস দিচ্ছে শাহজাহানকে? পুলিশ যদি মনে করত ঘটনার দিনই শাহজাহান অ্যারেস্ট হতো, আজকে এমএলএ বলছে শাহজাহান নাকি সেই বিধানসভা কেন্দ্রের মধ্যেই আছে, অথচ পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না। অদ্ভুত ব্যাপার। পুলিশের ভূমিকা নিয়ে কি এরপরও কোনো প্রশ্ন চিহ্ন থাকতে পারে? মানে
পুলিশ স্পেস দিচ্ছে, তাই তো? 100% মানে ঠিক যেমন ভাবে বিলকিস বানোর 11 জনকে গুজরাট পুলিশ খুঁজে পাচ্ছে না, ঠিক সেরকম ভাবেই পুলিশ স্পেস দিচ্ছে। দেখুন, দুটো বিষয় আলাদা। আপনি আবার মানে দু জায়গাতেই যারা দোষী দুটি জায়গাতেই খুঁজে পাওয়া যাচ্ছে না। দোষী কি নির্দোষী, শুনুন, দোষী কি নির্দোষী সেটা কোর্ট বলবে, আমরা কাউকে বলতে পারি না। ওই যে 11 ইনভেস্টিগেটিং এজেন্সির কাজ, নীলাঞ্জন বাবু, ওই যে 11 জনকে কোর্ট বলে দিয়েছে, বরং শেখ শাহজাহানকে এখনো পর্যন্ত বলা হয়নি। তো কোর্ট ওই 11 জনকে বলেছে সারেন্ডার করতে, ওই এখনো কিন্তু তাদেরকে গুজরাট পুলিশ সামনে আনতে পারেনি। আজকে সবচাইতে খারাপ লাগে যে আজকে আপনারা মিডিয়া, আপনারাও আজকে পুলিশের তামেদারি করছেন। আপনি এই কথা কেন বলছেন? আমি আপনাকে একটা সোজা কথা জিজ্ঞাসা করলাম, গুজরাটের পুলিশ যেমন ভাবে 11 জনকে খুঁজে পাচ্ছে না, এখানেও কি তাই? আপনি তার কাছে আপনার উত্তরটা নেই, অর্থাৎ আপনার কাছে উত্তরটা নেই। আমরা এই আলোচনায় থাকবো, বাকিদের অভিমত শুনবো। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আমি আসবো প্রদেশ কংগ্রেসের মুখপাত্র লিপিকা ঘোষের কাছে। এখনো পর্যন্ত পাওয়া গেল না এই শেখ শাহজাহানকে। অন্যদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি, আজকে রাজ্যের কলকাতা হাইকোর্টের বিচারপতির যে পর্যবেক্ষণ, তাতে তিনি বলছেন যে সকাল 10:30টার সময় একটা এফআইআর গ্রহণ করেছে নাজিরহাট থানার পুলিশ, এবং তারপরে অনেক পরে তারা একটা স্বতঃপ্রণোদিত এফআইআর করেছে। কিন্তু প্রথম যে এফআইআরটা হলো, সেখানে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, যা অভিযোগ ছিল, সেটা নিয়ে পরের বার যখন লিখছে, তখনও তাদের মনে কোনো প্রশ্ন আসেনি যে দুটি বিপরীতমুখী দুটি এফআইআর। কি মনে করছেন এই বিষয়ে পুলিশের ভূমিকা? না, পশ্চিমবঙ্গে একটা অদ্ভুত জিনিস চলছে। এই শুধু পশ্চিমবঙ্গ না, আমরা সারা ভারতবর্ষে দেখছি কিছু কিছু রাজ্যে এই ঘটনা আমরা দেখতে পাচ্ছি। একটা মানুষ, সব থেকে বড় কথা, হাওয়ায় তো আর নাম এসে তার বিরুদ্ধে যে ইডি তদন্ত করছে তা তো নয়, নিশ্চয়ই কোনো একটা ইঙ্গিত রয়েছে, সেই কারণেই ইডি তদন্তে নেমেছে এবং তার তদন্ত করতে গেছে, তাকে জিজ্ঞাসাবাদ করতে গেছে। আমার কথা হলো, সে যদি কোনো রকম কোনো কিছুর সঙ্গে জড়িত নাই থাকে, তাহলে তো তার লুকোনোর কোনো প্রশ্নই আসে না, তার এদিক ওদিক সে লুকিয়ে বেড়ানো, লুকোচুরি খেলার কোনো প্রশ্নই আসে না। তো সেইখানে এই ঘটনা ঘটলো। তারপর একটা অদ্ভুত লাগছে যে এই বোধহয় ভারতবর্ষে প্রথম হলো যে ইডি চুরি করেছে। মানে এরা চুরি 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 করতে করতে এখন ইডিকেও চোর বানিয়ে দিচ্ছে, বলছে ইডি চুরি করেছে। এটা একটা অদ্ভুত জিনিস যে ইডি এসেছে তদন্তকারী আধিকারিক, আপনাকে জানিয়ে রাখি, তার বিরুদ্ধে কিন্তু তার বিরুদ্ধে সিবিআই এর একটি মামলা অলরেডি চলছে। হ্যাঁ, যিনি সেদিন ওখানে মার খেয়েছেন, সেই রাজকুমার রামের বিরুদ্ধে একটা মামলা অলরেডি চলছে, এবং বেশ চুরি না, তার বিরুদ্ধে আরো বড় বড় অভিযোগই রয়েছে। তো সুতরাং সেই অভিযোগটা চলছে অলরেডি, এবং তারা এবার যেটা শেখ শাহজাহানের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যে তিনি দুর্ব্যবহার করেছেন, তারা প্রায় 1 লক্ষ টাকারও বেশি টাকা স্ন্যাচ করে নিয়েছেন এবং সিজার লিস্ট দেননি, এই ধরনের অভিযোগ এবার নাজিরহাট থানায় সেটা পেশ করা হয়েছে। সন্দেশখালীর মতো জায়গায় মনে হয় কেউ রাস্তায়, আমি জানি না, সে হতেই পারে, সে ইডির আধিকারিক, তার নামে কেস চলতে পারে, সে সবাই যে দুর্নীতিমুক্ত হবে তার কোনো মানে নেই, কিন্তু সন্দেশখালীর মতন জায়গায় একজন হাতে 1 লক্ষ টাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং সেটা স্ন্যাচ করা হচ্ছে, একটু পুরো ব্যাপারটা না কিরকম যেন একটা ধোঁয়াশার মতো লাগছে। মানে পুরো ব্যাপারটাই একটা কিরকম, মানে পরিষ্কার হচ্ছে না যে এটা কি হচ্ছে। আর সেই লোকটা, তার এত শুনছি আমরা, রাজ্য পুলিশের ভূমিকাকে কিভাবে দেখছেন? এই যে খুঁজে পাওয়া যাচ্ছে না শেখ শাহজাহানকে, কিভাবে দেখছেন? হ্যাঁ, সেটাই তো বলছি যে কেন খুঁজে পাওয়া যাবে না। আমরা তো মানে যখনই দেখছি যাকে ধরবার ব্যাপার হচ্ছে সে কোথায় পালিয়ে বেড়াচ্ছে, সুজয় কৃষ্ণ ভদ্র, কালীঘাটের কাকুর গলার আওয়াজ নেওয়া যাচ্ছে না, শেখ শাহজাহানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে লুকোচুরি খেলাটা কেন, এটাই আমরা বলতে চাইছি। যদি আমি ধরে নিই যে চুরি আমরা করিনি, আমরা কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত নই, তাহলে এই লুকোচুরি খেলাটা কেন? গৌরব মজুমদার, সেটা হচ্ছে যে এখন আপনি বললেন যে ইডি আধিকারিকের বিরুদ্ধে সিবিআই এর মামলা আছে। আচ্ছা, মামলা রইল, কোনো অসুবিধা নেই, কিন্তু তার মানে কি এই যে ইডি আধিকারিককে পিটিয়ে মাথা ফাটিয়ে দেবেন? আমি সে কথা বলিনি। 1, 2, দ্বিতীয় কথা হচ্ছে যে 1 লক্ষ কত হাজার টাকা ছিনতাই হয়েছে, ইডি আধিকারিক বা ইডি বাড়িতেই ঢুকতে পারলো না, টাকা ছিনতাই হলো কোত্থেকে? 1, 2, 3 নম্বর কথা, আপনি দেখাচ্ছিলেন যে মহিলা শিশুদের ওপর অত্যাচার হয়েছে। তা মহিলা শিশুদের ওপর অত্যাচার হয়েছে, কোন মহিলা গিয়ে থানায় ডায়েরি করেছেন? কতজন মহিলা গিয়ে থানায় ডায়েরি করেছেন?
যে আমাদের ওপর অত্যাচার হয়েছে, কি অত্যাচার হয়েছে সেগুলো বলেছেন? বলেননি। জয়নগরে আমরা দেখেছি মহিলাদের ওপর অত্যাচার, আপনিও দেখেছেন, আমরাও দেখেছি, বকটুইতেও আমরা দেখেছি একটা পরিবারে জ্বলন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে, মহিলাও ছিল। সুতরাং আমরা বলছি যে এই যে আপনি বলছিলেন যে বিলকিস বানুর যারা ধর্ষণকারী তারা এখন পালিয়ে বেড়াচ্ছে, আপনি দেখবেন মরাল অফ দ্য স্টোরি সেম। ওখানেও সরকার পৃষ্ঠপোষকতা করছে ধর্ষণকারীদের, এখানেও সরকার এই শাহজাহানদের পৃষ্ঠপোষকতা করছে লুকিয়ে রাখার জন্য। সেম, আপনি 28টা ফোন করেছেন, কল রেকর্ডস হয়েছে, সমস্ত কিছু। আর শাহজাহান যে সে লোক নয়, শাহজাহান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, তিনি একটা সরকারি পদে আছেন। তাহলে সেই শেখ শাহজাহান কোথায় আছে সরকার জানে না? সরকারের পুলিশ জানে না? এইসব হচ্ছে যে মানে আইওয়াশ চলছে, পরিষ্কার কথা, তুতু ম্যামায় চলছে। তোমাকে আমি ধরবো না, তুমি আমাকে কিছু। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কোহিনুর মজুমদার, আমি অদ্ভুত হয়ে যায়, এই জন্যই তো বলি যে এই জন্য প্রদেশ কংগ্রেসকে নিয়ে এত সমস্যা আর কি, মানে অসুবিধা হয়ে যায় আর কি। ধরুন রাজস্থানের কংগ্রেস বলছে ইডিরা চোর, ইডিরা গিয়ে 5 লাখ টাকা ঘুষ নিয়েছে। অশোক গেহলট বলেছিলেন যে চুরি করেছে। এখানকার অশোক গেহলটের লেভেলের লিডার আর প্রেক্ষাপটটা দেখতে হবে, প্রেক্ষাপট দেখতে হবে। তার মানে রাজস্থানে ইডি চুরি করতে পারে, পশ্চিমবাংলা একদম দোয়া তুলছে। ফাইন, টেকেন, ভালো হয়েছে। আবার ঠিক একই জিনিস, ওখানে কি রাস্তায় 1 লাখ টাকা নিয়ে দাঁড়িয়েছিল কেউ? আপনাকে বলার সুযোগ দেব, আপনাকে বলার সুযোগ। এবার দ্বিতীয়বার তিনি একটা কথা বললেন খুব সুন্দর, তো ইডি যখন গেছে আর তার মানে নিশ্চয়ই ডাল মে কুছ কালা হয়। আমি এই ব্যাপারটা একদম একমত হচ্ছি। ঠিক, ইডি যখন সিবিআই যখন এনকোয়ারি করছে ডাল মে কালা হয়, রাহুল গান্ধী ডাল মে কালা হয়। চলুন, ও তো সিবিআই, ইডি। রাহুল গান্ধী কি পালিয়েছে না কোথাও লুকিয়ে বসে আছে? এটা অদ্ভুত যুক্তি একটা। ডাল মে কালা হয়, কেউ পালায়নি, কেউ পালায়নি, কাউকে খুঁজে পেতে অসুবিধা হয়নি। তার মানে এখানে সমস্যা আছে। কার্তিক চিদম্বরম ডাল মে কুছ কালা হয়। আসলে বাড়ির জামা কাপড় বলছে ও পাঁচিল টপকে ভেতরে ঢুকে নিয়ে এসেছিল, কেউ পালায়নি, কেউ লুকোয়নি। আপনি যদি বলার কথা বলেন, এমনিতে তো আটানা চারানা দলে নির্মিত হয়ে গেছেন, 2% ভোট নেই, এদের পেছন পেছন ল্যাজ গুটাচ্ছেন, বাড়ির জামা কাপড় কেটে দিয়ে, বাড়ির জামা কাপড় গুলো কাটতে হচ্ছে। মমতা ব্যানার্জিকে আমরা বলছি, মমতা ব্যানার্জিকে দিল্লি যেতে হচ্ছে। স্টেটমেন্ট আপনি বোধহয় জানেন না, জানুন। বেণুগোপাল রাওয়ের স্টেটমেন্ট, যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় কোঅর্ডিনেশন মিটিং এ যেতে পারেননি, তার চেয়ারটা ফাঁকা রেখেছিল, এআইসিসি ফাঁকা। তাতে কি হয়েছে? আমি কিন্তু বলে দিলাম আপনাকে, আর বলতে ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। বিরতিতে যাওয়ার আগে যে বক্তব্য রাখছিলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, তার বক্তব্য আমি শেষ করতে অনুরোধ করব। দুই হচ্ছে যে পুলিশ 354 মামলাটা সুমোটো করে না, সম্ভব নয়, আইনিভাবে সম্ভব নয়। সুমোটো মামলা 354 করা যায় না। 354 আপনার স্পেসিফিক কমপ্লেনেন্ট লাগে, কমপ্লেন করলে এটা নিয়ম বর্তমানে যে আপনি যদি 354 ম্যাটেরিয়াল কমপ্লেন থাকে, সেই ম্যাটেরিয়ালের ভিত্তিতে আপনাকে মামলা করতেই হবে। তো মহিলাদের এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে, ক্রাইম এগেনস্ট ওমেনের ক্ষেত্রে হয়েছে, তো সেক্ষেত্রে পুলিশকে তো মামলা করতে পারে, ইনভেস্টিগেশন আমি যদি করতে হতেই পারে। কংগ্রেসের মুখপাত্র এখানে বললেন যে হয় নাকি কোনোদিন, নাই হতে পারে, নাই হতে পারে, আমি ধরে নিচ্ছি হয়নি, কিন্তু আপনি একটা কমপ্লেন করলেন, পুলিশ তো হাত দেখতে পারে না, অন্তর্যামী নয় যে পুলিশ বলবেন না যে হয়নি কি হয়েছে। পুলিশ তো ইনভেস্টিগেট করবে। তো ইনভেস্টিগেট করার কথা আমিও তো বলতে পারি যে হয়নি, অনুব্রত মণ্ডল দোষী নয়, সেখানে তো অনুব্রত মণ্ডল দোষী কি দোষী নয় সেটা তো হাত দেখে কেউ করতে পারেনি, কেউ অন্তর্যামীও না, তার বিরুদ্ধে ইনভেস্টিগেশন হচ্ছে, পুলিশ বলেছে ডিটেন করেছে। ঠিক তেমনিভাবে কেউ কিছু না করলে বা কেউ কিছু করলে সেটার কমপ্লেন হবে, কমপ্লেনের বেসিস ইনভেস্টিগেশন হবে, তারপর কোর্ট আছে, কোর্টে বলবে ঠিক কি ভুল। আমি তো স্টুডিওয়ে বসে বলতে পারবো না। শুধু আমি শেষ করবো একটা কথা, যে সত্যি তো ঠিক যেমনভাবে তপন ঘোষ শুকুর আলীকে পুলিশকে বদলে অ্যাম্বুলেন্স থেকে খেজুরি থেকে মানুষকে ধরতে হয়েছিল সূর্যোদয়ের সময়, নন্দীগ্রামের সূর্যোদয়ের সময়, সেভাবে ধরা পড়তে পারতো, পড়েনি। যেভাবে পাবলিক আউটরেজে সিপিএম জামানায় তপন ঘোষ শুকুর আলী ধরা পড়েছিল, তার 2 মাস আগে সিবিআই এর অ্যাবসকন্ডিং, সিবিআই দেখিয়েছিল অ্যাবসকন্ডিং, সে ফেরার আর পুলিশের পারমিশন নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা সিপিআইএম এর সম্মেলনের মঞ্চে বসেছিল, সেরকম হতে পারতো। বেশ, এরকম তো রেকর্ড আছে। জিনিস আমার বলার আছে, আমার তৃণমূল কংগ্রেসের যে প্রতিনিধি যে কথাটা বলছেন তার পরিপ্রেক্ষিতে শাহজাহানের বিরুদ্ধে শুধু এই বিষয়ে অভিযোগই না, কিন্তু এই শেখ শাহজাহানের বিরুদ্ধে
যখন সে মজিদ মাস্টারের শিষ্য ছিল এবং সিপিএম এর মুসলিম হারমাত বাহিনী ছিল, এবং এই শাহজাহানের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসেরও অভিযোগ আছে, এফআইআর আছে, এবং 2021 সালে যখন বিজেপির 3 জনকে খুন করা হয়েছে বিধানসভা নির্বাচনের সময় এবং এই শাহজাহানের নেতৃত্বে, তো এই শাহজাহানদের হাতে আজকে তৃণমূল পার্টিটা চলে গেছে, আমরা সেই এই হারমাতদের হাতে আজকে তৃণমূল পার্টিটা চলে গেছে, এবং পুলিশ সারদা মামলাতে যে নথি লোপাট করেছে তাকে ডিজি বসানো হয়েছে। তো সেই পুলিশের কাছে আমরা কি আশা করব? সারদা কাণ্ডে যারা নথি লোপাট করেছে, যার নেতৃত্বে নথি লোপাট হয়েছে সারদা কাণ্ডে, তাকে আজকে পুলিশের ডিজি বসানো হয়েছে। তাকে ধরেননি কেন? সেখানে কি আশা করব? ধরেননি কেন? আজকে পুলিশ আপনি যে তাকে ধরেননি, দালালি করছে। এটা স্ট্রিট কর্নার নয়। আমি তাহলে যে প্রশ্নটা করব তাহলে সেই প্রশ্নটা উত্তর দিতে হবে। নারদকাণ্ডে যখন দেখতে পেলেন তখন লালকৃষ্ণ আদবানি ছিলেন এথিক্স কমিটিতে, সেই সময় তৃণমূল কংগ্রেসের একজন সাংসদকেও যাদেরকে দেখতে পাওয়া গেছিল কাউকে ডাকা হয়নি। নাম্বার 2, এখনো পর্যন্ত সেই কাণ্ডে যাদের দেখতে পাওয়া গেল তিনি আজকে আপনাদের দলের বিরোধী দলনেতা, সেক্ষেত্রেও কোনো পদক্ষেপ করেননি আপনারা। এবং যে দুর্নীতি নিয়ে কথা বলছেন আপনারা সবাই জানেন, সবকটা তৃণমূল কংগ্রেস, বিজেপি, সিপিএম এরা সবসময় আপনাদের বিরুদ্ধে বলে রাখে, সেই অজিত পাওয়ার থেকে শুরু করে ছগন ভুজবল বা হিমন্ত বিশ্ব শর্মা কে নেই যাদের বিরুদ্ধে আপনারা কথা বলেন। আমি সেই জায়গাটায় যাচ্ছি না। আমার প্রশ্ন এই যে ধরুন এই রবীন্দ্র দাইয়ার জায়গায় মানে আইওকে সাসপেন্ড করা হলো, সে বিষয়ে কি আলোকপাত করবেন? দেখুন, এটা ডিপার্টমেন্টের বিষয়, এবং ডিপার্টমেন্ট কি কারণে সেন্ট্রাল ইনভেস্টিগেটিং এজেন্সির যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারা এটা ডিসিশন নেয়, এটা তো আর পার্টি থেকে সিদ্ধান্ত হয় না তৃণমূল কংগ্রেসের মতো যে আজকে ক্যামাস্ট্রিটের অফিস থেকে ওসি বসে, বিজেপির ক্ষেত্রে সেটা হয় না। বিজেপি এই সমস্ত ব্যাপারে ঢোকে না। যে তদন্ত চলছিল সেখানে কলকাতা হাইকোর্টে বিচারপতি বলছেন সেই তদন্ত যিনি করছেন তিনি কিছু জানেন না। তারা গিয়ে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টের খোঁজ পাননি, অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী হলফনামায় যে অ্যাকাউন্টের নাম্বার দিয়েছেন সেটা ইডি জানেন না। আপনারা সেই ইডির তদন্তের উপর আস্থা রেখে আপনারা রাস্তায় নামছেন, এটা আপনাদের কতটা মাইলেজ দেবে বলে আপনারা মনে করেন? আমরা ইডির তদন্তের ওপর আস্থা রেখে রাস্তায় নামিনি, এইটা সম্পূর্ণ তথ্যটাকে বিকৃত করা হচ্ছে। পশ্চিম বাংলায় নিয়োগ দুর্নীতি বলুন, রেশন দুর্নীতি বলুন, অন্যান্য বিভিন্ন দুর্নীতি, আজকে যে দুর্নীতিগুলোর তদন্ত সিবিআই বা ইডি বা যে কোনো কেন্দ্রীয় সংস্থা করছে সবগুলোই কিন্তু কোর্টের নির্দেশে হচ্ছে। পিএমও থেকে হোম মিনিস্ট্রি থেকে আদালত নির্ভরতা তদন্ত করা হয়, এই দুই ভাই আর অধিকার আদালত এর বাইরে আজকে তদন্ত হচ্ছে। আন্দোলন আছে কোনটা? রাজ্য বিজেপির আদালত নির্ভরতা আর ইডি সিবিআই ছাড়া আপনাদের এমনিতে রাস্তায় নেমে আন্দোলন। দেখুন, রাজ্য বিজেপি প্রতিদিন রাস্তায় আছে। আজকে রাজ্য বিজেপি বলুন, জেলা বিজেপি বলুন, একটা কর্মসূচি করতে গেলে পুলিশের কাছ থেকে কোনো পারমিশন মেলে না, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট থেকে আমি আসবো পারমিশন নিয়ে এসে প্রোগ্রাম করতে হয়। কতটা বাধা পেয়েছে কালকে আপনি আমরা আপনাদের বড় একটা কর্মসূচি দেখেছি, ব্রিগেডে ভালোই লোক হয়েছিল আপনাদের, কতটা বাধা পেয়েছেন প্রশাসনের থেকে? বাধা পাওয়ার তো আপনারা একটা ইনসাফ যাত্রা করেছেন 50 দিন ধরে। তো বাধা তো ইনসাফ যাত্রার প্রথম দিনের আগের দিনই বাধা পাওয়া গেছিল কোচবিহারের মাটিতে। রাজ্য ধরে আপনারা যাদবপুরে শেষ করলেন 50 ডেজ পরে। বাধা হয়েছে, হুগলিতে পুলিশের বাধা হয়েছে, উত্তর 24 পরগনায় তৃণমূল পুলিশ দুজনে বাধা দিয়েছে, ইনসাফ যাত্রা আটকাতে পারেনি। ব্রিগেডের মাঠেও আমরা সমাবেশ করেছি। সুতরাং ওই ভাড়াটে সৈন্য নিয়ে আমাদের দল চলে না, ঠিক আছে? ওই তৃণমূল থেকে ভাড়া নেব, কংগ্রেস থেকে ভাড়া নেব, ভাড়াটে সৈন্য নিয়ে চলে না। এই আইও সাসপেন্ডের বিষয়টিকে আপনারা কিভাবে দেখেন? আইও সাসপেন্ড কেন হয়েছে তো আপনার টিভি চ্যানেলেই দেখলাম। কি কারণে হয়েছে আমি এত তাড়াতাড়ি কি মন্তব্য করব? এর মন্তব্য করার কোনো ব্যাপার নেই। কোনো ডিপার্টমেন্টাল কারণ থাকতে পারে বা কোনো রকম কোনো সিস্টেম থাকতে পারে, এখানে মানে জলদি একটা বক্তব্য রাখার কোনো প্রয়োজন হয় না। দ্বিতীয় কথা হচ্ছে, উনি বলছিলেন যে ওই শুভেন্দু অধিকারী বা ওই যে বিজেপির 3 জন কর্মী খুন হওয়া, শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন তো ঘটনাচক্রে ওই তৃণমূল কংগ্রেসের নেতা তখন ছিলেন শুভেন্দু অধিকারী, তখন এই অভিযোগগুলো করেননি কেন? ঘটনাচক্রে এই শুভেন্দু অধিকারী সাকরেত ছিল এই শেখ শাহজাহানরা, তাহলে তখন অভিযোগ করেননি কেন? আমার তৃতীয় কথা হচ্ছে, আচ্ছা আপনারা টিভি চ্যানেল সংবাদ মাধ্যম প্রত্যেকদিন দেখাচ্ছেন শুভেন্দু অধিকারী বলছেন অমুকের বাড়িতে আছে তমুকের বাড়িতে আছে, পুলিশ ইডির দপ্তরে যেতে পারছে, পুলিশ হাসপাতালে ইডির আধিকারিকদের গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারছে, কেন পুলিশ শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসাবাদ করতে পারছে না যে আপনি বলুন তাহলে শেখ শাহজাহান কোথায় কোথায় থাকতে পারে? আসলে দুটোই হচ্ছে আপনার, আমি প্রথমেই বললাম এটা হচ্ছে খেলা চলছে। শেখ শাহজাহান একজন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, তাকে পুলিশ খুঁজে পাবে না, এটা হতে পারে?
পুলিশ কোথা থেকে খুঁজে বার করে নিয়ে আসছে, আর শেখ শাহজাহান তো মামুলি একটা ব্যাপার, তাকে খুঁজে পাচ্ছে না, আর অথচ তার বাড়ির ভাই তার পরিবার সব ঘুরে বেড়াচ্ছে। কেউ কেউ বলছেন যে পুলিশের এই যে ভূমিকা, যে কথা বলছেন যে পুলিশ ইচ্ছা করলেই পারে, কিন্তু পুলিশ অ্যাকচুয়ালি করছে না, আপনি কি তাই মনে করেন? একদমই। আমরা তো প্রত্যেক দিন মিডিয়াতে দেখছি, চ্যানেলগুলোতে দেখছি, পেপারে পড়ছি যে তার ফ্যামিলি, তার অনেকগুলো নাকি বাড়ি, তার ফ্যামিলিতে সেখানে তাকে দেখা যাচ্ছে, শুনলাম তার এক সাগরেদের বাড়িতে বসে সবাই মিলে খাওয়া দাওয়া করেছে, সবকিছু দেখা যায়। তো পুলিশ ধরতে পারছে না, এটা হতে পারে? এই আগবিচুলি খেলাটা, এটা আমার মনে হয় বন্ধ হওয়া দরকার। বেশ বেশ, আমি আসবো তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের কাছে। শেখ শাহজাহানের মতো যে সমস্ত রাজনৈতিক কর্মীরা আপনাদের দলে রয়েছেন, তাদের জন্য আপনাদের দলের ভাবমূর্তি, আপনাদের অনেক ভালো কাজ রয়েছে, সাধারণ মানুষ এই কারণেই বিপুল ভোটে আপনাদের জয়যুক্ত করেছেন। আপনাদের কি মনে হয় না যে এই ধরনের রাজনৈতিক কর্মী যারা আপনাদের দলে রয়েছেন, যারা আপনাদের দলে গুরুত্বপূর্ণ পদও পেয়েছেন জেলা দিক থেকে, তাদের আপনাদের ভালো কাজগুলোকে ঢেকে দিচ্ছে? দেখুন, আমি আবার বলি একটা কথা, যে শাহজাহান মানুষের দ্বারা নির্বাচিত, ভোট হয়েছিল, আনকন্টেস্টেড হয়নি, ভোটে জিতেছে, জনপ্রতিনিধি। তো একটা কথা বলেনি, 64,000 ভোটে জিতেছে 70,000 ভোটারের মধ্যে। ঠিক আছে, শুনি না ওর বক্তব্যটা, শুনি। তাতে আমি কি করব? না, বললাম তুমি কিছু করতে পারবে না, আমি জানি, বললাম এই যে আনকন্টেস্টেড ভোটে জেতা, সেটা না। দেখুন, আমি সিপিএম প্রথমে এক হচ্ছে বলি যে এটা তো নিশ্চিত যে ইডি সিবিআই বিরোধী দলের জন্যই আছে। আপনি যে কথাটা বললেন যে শুভেন্দু অধিকারী, শুধু নারদায় কেন, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আগে আরো গরু পাচারে তো অবজারভার ছিল, যখন মুর্শিদাবাদ এরাই সব থেকে বেশি বলতো শুভেন্দু গরু পাচার করছে, অদিত চৌধুরীও বলতো। যাই হোক, এখন আর শুভেন্দু সেটা বলে না। খুব অদ্ভুতভাবে আমি বলি যে শুভেন্দু মায়নাটা তো এর থেকে নেওয়া উচিত, সিবিআইডির মায়নাটা শুভেন্দুকে দিয়ে দেওয়া উচিত। শুভেন্দু সবই বলে দিচ্ছে, এখানে আছে, ওখানে আছে, সেখানে আছে। শুভেন্দুর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, আপনারা জানেন। তার বিরুদ্ধে আমরা এফআইআর করেছিল পশ্চিমবঙ্গ সরকার কমপ্লেনের বেসিসে, কিন্তু কোর্টে তিনি বলেছিলেন আমি রাজা শেখার মান্থার কোর্ট থেকে আসবো, বলেই দিচ্ছেন। মানে আমি কোনোদিন আগে দেখিনি কোনো স্পেসিফিক এজলাসে বিচারকের এজলাসের কথা ডাইরেক্ট করে কোনো নেতা বলে দিচ্ছে যে আমি এখান থেকে যাব। তো এটা দেখে ফাইন, তাকে বলেছে এ করতে না। তবে সিপিএমের সত্যি তো ভাড়াটে সৈন্য নিয়ে সিপিএম ইনসাফ যাত্রা ব্রিগেড করতে, আমার ধারণা কোন সিপিএমের কোনো কমপ্লেন আমার কান অব্দি আসেনি। আপনার কান অব্দি আসলে বা কোনো ভিডিও থাকলে, কোনো লিঙ্ক থাকলে, সেটা অন্য ব্যাপার। কিন্তু সিপিএম ইনসাফ যাত্রা করতে কেউ টেরই পায়নি ইনসাফ যাত্রা হয়ে গেছে। সিপিএমের ব্রিগেড হয়েছে, তো সিপিএমের ব্রিগেডে যত লোকই হয়েছে, সমস্যা হচ্ছে সিপিএমের ক্ষেত্রে যে সিপিএমের ভাড়াটে সৈন্য ঠিকই নেই, কিন্তু সিপিএম হচ্ছে ভাড়াটে ভোটার। মানে ধরুন একই কেন্দ্রে পঞ্চায়েত ভোট হলে সিপিএম পায় 14%, আবার সেই কেন্দ্রেই যখন বিজেপি থার্ড হয়ে যায় তখন, আর যখন সেই কেন্দ্রেই, ধূপগুড়ির কথাই বলছি, সেই কেন্দ্রেই ধরুন তার ঠিক 2-3 মাস পর যখন বিধানসভা নির্বাচন হয়, তখন সিপিএম 4%-এ চলে যায়, এদের 10% ভোট বেড়ে যায়। তাই যারা ব্রিগেডে যায় তারা যদি সপরিবারে সবান্ধবে আমাদের বিরুদ্ধের ভোটটা সিপিএমকে দেয়, বিজেপিকে না দিলে আমরা 42টা আসনে জিতে যাই, আমাদের 42টা আসনে জিতে যাই। ওরা বলুন না, ওরা এক একটা আসন যেখানে 1 লাখ 1.5 লাখ ভোটে 2009 সালে পর্যন্ত জিততো। বাঁকুড়া কত % ভোট পেয়েছে? বাসুদেব আচারিয়া জিতেছিলেন 2009 সালে। 10 বছরে এসে 40% ভোট 8%-এ নেমে গেছে। আর এরা ব্রিগেডের কথা বলছে, লোক ভরাচ্ছে ব্রিগেডে, ব্রিগেডে যাচ্ছে, ইনকালাব জিন্দাবাদ বলছে, চটের বস্তার মধ্যে ঢুকে। আমি বুঝতে পারলাম, আমার এই প্রশ্নটার উত্তর আমি পেলাম না যে আপনারা ভালো ভোট পেয়ে হয়তো জিতেছেন শেখ শাহজাহান, কিন্তু আপনারা কি মনে করেন না যে এই শেখ শাহজাহানের যে সমস্ত কার্যকলাপ নিয়ে যে সমস্ত অভিযোগ রয়েছে, না অভিযোগের ভিত্তিতে, যদি অভিযোগের ভিত্তিতে কাউকে দোষী প্রমাণ করা হয়, তাহলে ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী তো খুনি। না না, আমি সেটা বলছি না। আপনাদের দলে আপনারাই পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ করেছেন। কারণটা আমি বলে দিচ্ছি, এটা খুব ক্লিয়ার। আমরা বলে দিয়েছিলাম মিডিয়াতে যে আমরা পাবলিক যে ভিউ, মানুষের যে ভিউ এসছে, তাতে আমরা মনে করেছিলাম কুন্তল, শান্তনু, পার্থ চট্টোপাধ্যায় মানুষের বিচারে এরা নেমে গেছে। তাই গিভিং দি বেনিফিট অফ ডাউট টু দি পিপল, আমরা মানুষের দল, আমরা তাদের বরখাস্ত করেছিলাম। আমরা কুণাল ঘোষকে তো 6 বছরের জন্য সাসপেন্ড করেছিলাম, কুণাল ঘোষ ফ্রি আবার দলে এসছে। আমরা এই আলোচনায় থাকবো, বাকিদের অভিমত শুনবো। একটা ছোট্ট বিজ্ঞাপনের বিরতি, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আজকে আমরা দেখতে পাচ্ছি যে আজকে রাজভবন থেকে তলব করা হয়েছিল মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে। বিকেলেই তাঁরা গিয়েছিলেন, দীর্ঘক্ষণ বৈঠক হয় এবং এই বিষয়ে রাজ্যপালের যে ভূমিকা, প্রথমে যখন শুক্রবার দিন সকালে এই ঘটনা ঘটে, সেই ঘটনার পর প্রাথমিকভাবে আমরা রাজভবন থেকে কোনো প্রতিক্রিয়া পাইনি। তারপর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি একটি মন্তব্য করেন, তারপরেই আমরা দেখতে পেয়েছিলাম রাজভবন থেকে প্রতিক্রিয়া এসেছিল। রাজ্যপাল তিনি এই ঘটনার প্রেক্ষিতে উপযুক্ত পদক্ষেপ করা হবে এবং পাশাপাশি মুখ্য সচিবকে তলবও করেছিলেন। আজকে সেই ঘটনার 6 দিনের মাথায় মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিব রাজভবনে গিয়েছেন। আমি প্রথমে আসবো নীলাঞ্জন বাবুর কাছে। রাজ্যপালের যে ভূমিকা, সেই ভূমিকা সম্পর্কে আপনারা কি মনে করেন, সঠিক? না, বিষয়টা হচ্ছে আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা আজকে যেভাবে ইডি অফিসাররা আক্রান্ত হয়েছে, যেভাবে সেখানে সংবাদ মাধ্যম আক্রান্ত হয়েছে, যেভাবে সেখানে গাড়ি ভাঙচুর হয়েছে এবং যেভাবে ইডির বিরুদ্ধেই আজকে একটা মিথ্যা রাজনৈতিক মামলা দেওয়া হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে সবার পশ্চিমবঙ্গের মানুষের মনে হয়েছে যে এখানে একটা সাংবিধানিক সংকট দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গে সার্বভৌমত্ব আক্রান্ত, গণতন্ত্র আক্রান্ত। দুজন দুরকম কথা বলছেন। একমাত্র প্রথমত রাজ্য বিজেপি সভাপতি বলছেন 2026-এ গণতান্ত্রিক ভাবে আমরা তৃণমূল কংগ্রেসকে হারাবো, আর এদিকে সাংবিধানিক সংকট তথা 355-56-এর মধ্যে ঘোরাফেরা করছেন বিরোধী দলনেতা। এটা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, আপনি একবার শুনে নেবেন। সেটা সুকান্ত মজুমদারও বলছেন যে সাংবিধানিক সংকট হয়েছে এবং আবার বলছে সেটা শুভেন্দু অধিকারী, বিজেপির মধ্যে কোনো রকম ভাগ নেই। আপনারা ওইসব ভুলভাল কথা বলে মানুষকে বিভ্রান্ত করতে পারবেন না। রাজ্যপালের কাছে কি দাবি করছেন? আপনারা যদি বলেন যে আপনারা 2026-এর গণতান্ত্রিক নির্বাচনের জন্য অপেক্ষা করছেন, পশ্চিমবঙ্গের মানুষ চাইছে শাহজাহান অ্যারেস্ট। মানুষ না, বিজেপি কি চাইছে আগে বলুন না। মানুষ আপনাদের সঙ্গে 70টা আসনে রয়েছে, মুখ্যমন্ত্রীর কাছেও একটাই বক্তব্য, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছেও একটাই বক্তব্য, আইন আইনের পথে চলবে। আজকে আইনের কাজ করতে গিয়ে আজকে যে রাজ্যপাল বিরুদ্ধে মামলা হচ্ছে, রাজ্যপাল প্রথমত একটা হঠাৎ করে একটা ওয়ার রুম খুলে ফেললেন, এটা কি রাজ্যপালের এখতিয়ার? রাজ্যপাল ওয়ার রুম খুলে ফেলছেন। রাজ্যপাল ইডির হায়ার একজন অফিসিয়ালসকে ডাকছেন, সিআরপিএফ এর হায়ার অফিসিয়ালসকে ডাকছেন, সেখানে বৈঠক করছেন 5 তারিখের পরে। আজকে সিএস এবং চিফ সেক্রেটারির সাথে সাথে স্বরাষ্ট্র সচিবকেও ডেকেছেন। এই ডাকাটা তিনি রাজ্যের রিপোর্ট চাইতে পারেন, কিন্তু ওই যে ওয়ার রুম খোলা বা ইডিকে ডেকে এই ঘটনা, তার তো এখতিয়ার নেই। তিনি তো পদক্ষেপ করতে পারবেন কি, তিনি কেন্দ্রকে একটা রিপোর্ট দিতে পারেন। আপনার কি মনে হয় যে রাজ্যপাল এখতিয়ার মধ্যে থেকে কাজ করছেন? বিষয়টা হচ্ছে অবশ্যই সবাইকে সাংবিধানিক দায়রা বা সাংবিধানিক যে এখতিয়ার দড়িটা আছে তার মধ্যে থেকেই তাকে কাজ করতে হবে। রাজ্যপাল কি লক্ষ্যরেখার মধ্যে আছেন? অবশ্যই আছে। অবশ্যই কংগ্রেস কি মনে করে? অবশ্যই আছে। উনি তো বেশ কিছু জায়গায় মানে বহির্ভূতভাবে উনি কাজ করছেন। ওনার যে পাওয়ারটা মানে যতটা ওনার প্রয়োগ করা দরকার তার বাইরে বেরিয়ে উনি কাজ করছেন। এটা আমরা অতি সক্রিয়তা, রাজ্যপালের অতি সক্রিয়তায় এর আগে ধনখড়জির টাইমেও আমরা দেখেছি, ওনার টাইমেও একই জিনিস দেখছি, অতি সক্রিয়তা, যেটা কখনোই মানে মেনে নেওয়া যায় না। কিন্তু তারপরেও আমরা দেখলাম কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে, উপরাষ্ট্রপতির ক্ষেত্রে আমরা অনেক কিছু বোঝাপড়ার জায়গাটা দেখতে পেলাম। এখানে কিন্তু তার প্রতিবাদ হয়েছে। আমি আসবো গৌরব মজুমদারের কাছে। রাজ্যপালের ভূমিকাকে আপনারা কিভাবে দেখছেন? রাজ্যপালকে যখন বর্ণ পরিচয় বা হাতে করিয়ে দিয়েছিলেন তখন মনে ছিল না? হ্যাঁ, আসলে রাজ্যপাল কেন্দ্রের সরকার, কেন্দ্রের বিজেপি আর রাজ্যের তৃণমূলের মধ্যে মধ্যস্থতাকারী। সুতরাং এইসব বলে তো লাভ নেই। আমাদের কথা হচ্ছে যে আপনি বলছিলেন অঙ্কুরদা, এই যে রাজীব কুমারের বাড়িতে সিবিআই গেল, তারপর থেকে আর সিবিআইকে রাজীব কুমারকে দেখাই গেল না। আর শেখ শাহজাহানের বাড়িতে ইডি গেল, আজকে 6 দিন কেটে গেল। ইডির কি ভূমিকা, ইডি কি পদক্ষেপ নিয়েছে? এত বড় সংস্থা, তার প্রচুর ক্ষমতা। আপনি বলুন, এই যে কোহিনুরদা বলছিল যে আমাদের পার্টি সম্বন্ধে অনেক কথা বলছিল। আচ্ছা, বিকাশ বসুর খুনের ফাইল সিপিএম এর নেতা খুলবে বলেনি তো? সোমনাথ শ্যাম বলেছে অর্জুন সিং এর কর্মকাণ্ড ওই ফাইল খুলে, হলুদ ফাইল খুলে দেখাবে। আসলে তৃণমূলের মধ্যে ভাগ বাটোয়ারার যে লড়াই, সেই লড়াই এখন হচ্ছে যে মুসল পর্ব হচ্ছে যে চলছে। আর সেখানে দাঁড়িয়ে বিজেপি এই সুযোগ নিচ্ছে, এই ভাড়াটেদের ভাড়া করে নিয়ে আসছে, আবার ভাড়া করে নিয়ে আসার পর যখন হয়ে যাচ্ছে তখন ফেলে দিচ্ছে। রাজ্য জুড়ে মানুষের যে কর্মসংস্থানের হাহাকার, কাজ পাচ্ছে না মানুষ,
খাবার পাচ্ছে না মানুষ, রেশনের চাল পাচ্ছে না মানুষ, মিড ডে মিলের খাবার চুরি হচ্ছে, টাকা চুরি হচ্ছে। রাজ্যপালের ভূমিকাটা ঠিক আছে? রাজ্যপালের ভূমি আমি তো বলেই দিলাম প্রথমেই, তৃণমূল আর বিজেপির মধ্যে মধ্যস্থতাকারীর নাম হচ্ছে রাজ্যপাল। কোহিনুর মজুমদার, দেখো দু তিনটে জিনিস, এক হচ্ছে মানুষ কি মনে করছে কি না করছে সেটা বোধহয় বিজেপির বলার মতো এই রাজ্যে অন্তত এখতিয়ার নেই, কারণ কি তারা পাবলিক ম্যান্ডেট বা পাবলিক রিপ্রেজেন্টেশনে অনেকটাই পিছিয়ে। তো বিজেপি কি মনে করছে এটুক থাক। দুই হচ্ছে 356 ধারা ছাড়া আর রাজভবনে রিপোর্ট নেওয়া, যে রাজ্যপাল তার চিফ সেক্রেটারি, তার গভর্নমেন্টের চিফ মিনিস্টার বা কোনো মিনিস্টার বা ডিজিপি তাকে ডেকে রিপোর্ট চাইতেই পারেন, সেটা নিতেই পারেন, সেইটুকু এখতিয়ার আছে। কিন্তু রাজভবন থেকে ওয়ার রুম খুলে সেখানে ফোন নেওয়া, সেখানে রাজভবন থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করা, রাজ্যপালের তো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিউটি নেই। রাজ্যপাল তো আমাদের দ্বারা ইলেক্টেড নয়, রাজ্যপাল তো পাঠিয়ে দেওয়া হয়েছে রিপ্রেজেন্ট করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট। যদি মনে হয় যে রাজ্যপালের 356 মতো পরিস্থিতি তার, সেটাকে তিনি কোর্টে বা সেটা তিনি মানুষের কাছে তার দল ভ্যালিডেট করতে পারবে, তাহলে করুক, আমরা সেটা আছি, আমরা সেটা তার বিরুদ্ধে লড়বো। কিন্তু অবাক কাণ্ড হচ্ছে, ধরুন সিপিএম বলছে তৃণমূলের মুসল পর্ব চলছে, তৃণমূল ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, তৃণমূলের মধ্যে প্রবল মারপিট ইত্যাদি ইত্যাদি চলছে। বিজেপি তার সুবিধা নিচ্ছে এবং 5 বছর অন্তর অন্তর সিপিএম ব্রিগেড করছে, আর 5 বছর অন্তর অন্তর সিপিএম এর ব্রিগেডের যত লোক হচ্ছে তার চেয়ে কম সিপিএম ভোট পাচ্ছে। তো আজকের দিনে দাঁড়িয়ে ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বা পশ্চিমবঙ্গে প্রদেশ কংগ্রেস যেভাবে, দেখুন সিপিএম এর তাদেরও একটা আইডিওলজিক্যাল দায়ভার আছে যে আরএসএস এর পক্ষে বলতে পারবে না, বিজেপির পক্ষে বলতে পারবে না, তারা একটু ঘুরিয়ে বলে। কিন্তু কংগ্রেসিরা, প্রদেশ কংগ্রেসিরা নিজের সিটটা সেটিং করে বাঁচানোর জন্য একটা দুটো সিট যদি বেরিয়ে আবার এমপিটা হওয়া যায়, তার জন্য কিছু লোককে লাগিয়ে তৃণমূলের বিরুদ্ধে বলে যে একটা সিট যদি বিজেপির মদতে বেরিয়ে যায় ব্যাস আমার আর কিচ্ছু লাগবে না, এই চিন্তা ভাবনায় বিজেপির দালালি করছে। এবং প্র্যাকটিক্যালি বিজেপির বাড়ির জামা কাপড় কাচাটুকু বাকি আছে, বাকি সব বিজেপির জন্য করে। আমরা এই আলোচনায় থাকবো, একটা ছোট্ট বিজ্ঞাপন দেখতে পাচ্ছে কংগ্রেস কি করছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। এক দেশ এক ভোট নিয়ে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ উক্তি করেছেন। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠিও পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক দেশ এক ভোট নিয়ে কেন্দ্রীয় সরকারের যে প্রস্তাব, তার বিরুদ্ধে তার সেই চিঠি। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন আমরা শোনাবো দর্শকদের। ওয়ান স্টেট ওয়ান ইলেকশন, ওয়ান নেশন ওয়ান ইলেকশন মানে matter is under investigation. I don't have any comments. Matter is under investigation. I don't have any comments. One state one election, one nation one election মানে হচ্ছে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ ইলেকশন, যেটা আমেরিকায় আছে। আমাদের ভারতবর্ষ কিন্তু সংবিধানে সেভাবে প্রতিষ্ঠিত নয়। আমাদের ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, সুতরাং আমাদের এখানে যে স্টেট আছে এক একটা সময় এক একটা স্টেটের ইলেকশন হয়, কেউ স্টেবিলিটি পায়, কেউ স্টেবিলিটি না পায়। এমনকি ভারত সরকার যদি স্টেবিলিটি না থাকে তখন কি হবে? ভারত সরকার পড়ে গেল, সঙ্গে সঙ্গে স্টেটগুলো পড়ে যাবে, ইলেক্টেড গভর্নমেন্টগুলো যে 5 বছরের জন্য ইলেক্টেড হয়েছে। সুতরাং এখানে ভালো করে চিন্তা করে আমি মেজরিটিতে আছি বলে আমি যা ইচ্ছা করে দেবো, দিস ইজ নট ফেয়ার। আই উইল রিকোয়েস্ট দ্য ইলেকশন কমিশন টু সি ইট ভেরি সিনসিয়ারলি। দে হ্যাভ টু বি ভেরি রেশনাল ইন দিস কেস পার্টিকুলারলি। আমি আসবো বিজেপি মুখপাত্রের কাছে। আজকে মুখ্যমন্ত্রী যে চিঠি পাঠিয়েছেন নীতিন চন্দ্রাকে, উচ্চ পর্যায়ের কমিটির যিনি সচিব, সেই হাই পাওয়ার কমিটির সচিবকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী বলেছেন এখানে মুখ্যমন্ত্রী রয়েছেন যারা বিভিন্ন স্টেটের, তাদেরকেও ইনক্লুড করা উচিত ছিল। কি মনে করেন? বিষয়টা হচ্ছে মুখ্যমন্ত্রী যাদেরকে সিএমওতে রেখেছে তারা অ্যাকচুয়াল ব্রিফটা হয় মুখ্যমন্ত্রীকে করেন না, অথবা মুখ্যমন্ত্রী জেনে শুনে ভুল কথা মিথ্যা কথা বলেন। প্রথম কথা হচ্ছে হাই লেভেল কমিটি যেটা করা হয়েছে সেটা ফরমার প্রেসিডেন্ট কোবিন্দজির চেয়ারম্যানশিপে করা হয়েছে। এবং এই যে হাই লেভেল কমিটি কি বলা হয়েছে, এই হাই লেভেল কমিটি সিভিল সোসাইটির সাথে কথা বলবে, বিভিন্ন এনজিওর সাথে কথা বলবে, ব্যুরোক্র্যাটসদের সাথে কথা বলবে, রাষ্ট্রনীতিবিদদের সাথে কথা বলবে, অর্থনীতিবিদদের সাথে কথা বলবে, জাজেসদের সাথে কথা বলবে, ব্যুরোক্র্যাটসদের সাথে কথা বলবে। এবং শুধু তাই নয়, 6টা ন্যাশনাল পার্টিকে চিঠি দেওয়া হয়েছে, 33টা স্টেট পার্টি এবং 7টা রেজিস্টার্ড আনরিকগনাইজড পার্টি।
এদেরকে চিঠি দিয়ে তাদের মতামত জানতে চাওয়া হয়েছে। এইখানে আমাদের বক্তব্যটা, আজকে তৃণমূল কংগ্রেস তো স্টেট পার্টির মধ্যে পড়ছে, তারা তার বক্তব্য জানাবে। সমস্ত স্টেট পার্টিগুলো, 33টা স্টেট পার্টি, 6টা ন্যাশনাল পার্টি, 7টা রেজিস্টার্ড আনরিকগনাইজড পার্টি, এরা তাদের মতামত জানাতে পারবে এবং পুরো সবাই মিলে একটা সিদ্ধান্ত হবে। আর 1, 2, এটা মুখ্যমন্ত্রী বলছেন এটা প্রেসিডেন্টস নয়, সংবিধান সম্মত নয়। আপনারা ভুলে গেলেন 1952 সালের নির্বাচন, 57 সালের নির্বাচন, 62 সালের নির্বাচন, 67 সালের নির্বাচন, সব জায়গায় কিন্তু রাজ্য এবং কেন্দ্র একসাথেই ভোট হয়েছে। এবং এটা করলে এক তো ব্যয় সংকোচ হবে, দ্বিতীয় আজকে এই একটা পরিসংখ্যান দেখছিলাম, নীতি আয়োগ বলছে লাস্ট 30 বছরে প্রতিটা বছরেই কোনো না কোনো জায়গাতে ইলেকশন হয়েছে। যখনই ইলেকশন হবে মডেল কোড অফ কন্ডাক্ট আপনাকে আমি তাহলে জানাই, আপনাকে তাহলে একটা বিষয় জানাই, এই 2000 এবং যার ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বা বিজেপির সরকার চলছে, 2014 থেকে চলছে। আপনাদের ঘোষিত নীতি ছিল এক দেশ এক ভোট, এবং তারই প্রেক্ষিতে আইন কমিশনের কাছে বিষয়টি যায়। 2018 সালে এক আইন কমিশন জানায় যে এক দেশ এক ভোট নীতি কার্যকর করতে গেলে সংবিধানের 5টা ধারায় ন্যূনতম পরিবর্তন বা সংশোধন আনা জরুরি। তাহলে মুখ্যমন্ত্রী আজকে ভুলটা কি বলছেন? তো আইন কমিশনের বক্তব্য না, না, বলছে যে সংবিধান যদি কোথাও পরিবর্তন করতে হয় সেই ব্যাপারে তো আজকে স্টেক হোল্ডারদের কাছ থেকে মতামত নেওয়া হবে। এই স্টেক হোল্ডারদের মধ্যে তো সবাই আছে, তাহলে অসুবিধাটা কোথায়? গণতান্ত্রিক উপায়ে, গণতান্ত্রিক ফোরামে বক্তব্য রাখতে অসুবিধা কয়? আমি কি বললাম যে সংবিধান নাকি এটাতে লঙ্ঘন হচ্ছে? তাহলে আপনি বলুন যে 52 সাল, 57 সাল, 62, 67 যে জায়গায় রয়েছে, লঙ্ঘিত হয়েছে, আজকের ডেটে যে জায়গায় রয়েছে তাতে তো সংবিধান লঙ্ঘিত হচ্ছে। তার কারণ কি? তার লঙ্ঘনের কথা মুখ্যমন্ত্রীর মুখে মানায় না। আপনাকে বিজেপি যেটা করবে মুখ্যমন্ত্রী উল্টো করবে। আপনাকে তাহলে বিজেপি জিএসটি করেছে, মুখ্যমন্ত্রী উল্টো করবে। এই কথাটা বলেছে যে সংবিধান কি একথা বলেছে যে জনগণের দ্বারা নির্বাচিত একটা সরকারকে ফেলে দিতে হবে? সংবিধান বলেনি তো, কখনোই বলেনি। তাহলে যদি আপনি যেটা বলছেন তার মানে সংবিধান সংশোধন করতে হবে, তাহলে সংবিধান সংশোধন করতে হবে। এই সরকারটা টেনিয়রটা তো শেষ হচ্ছে 2026-এ। আজকে যদি এক দেশ এক ভোট হয় তাহলে তো এই সরকারটাকে ফেলে দিয়ে ভোটটা করতে হবে। এই সরকার 2026 সাল অবধি টিকবে এবং গণতান্ত্রিক উপায়ে পশ্চিমবাংলায় বিজেপি আসবে। আমরা বলছি এক দেশ এক আইন আজকে ঘোষণা করা হয়েছে আর কালকে কার্যকরী হবে। এটা বলা হলো যে বাই 15th of January সকলের কাছে এই যে সিভিল, আপনি যাতে বলছেন যে সুশীল সমাজের কাছে জানতে চাওয়া হয়েছে, বাই 15th of January একটা শর্ট টার্মের মধ্যে এই তাদের সমস্ত মতামতটা জানাতে হবে একটা নির্দিষ্ট মেল আইডিতে। সো এত শর্ট টার্মের মধ্যে এত বড় একটা বিষয় সবাই জানিয়ে ফেলবে, এত শর্ট টার্ম, এত তাড়াহুড়োর কি আছে? তাড়াহুড়োর কিছু নেই, তাড়াহুড়ো এখানে হচ্ছেও না। এই প্রসেসটা শুরু হয়েছে, একটা ইনিশিয়েশন হয়েছে, এই প্রসেসটা শুরু হয়েছে এবং সবার মতামত নিয়ে, আমি আবার বলছি, সবার মতামত নিয়ে সাংবিধানিকভাবে, গণতান্ত্রিকভাবে মানুষের মতামত নিয়ে সংবিধান সম্মত সিদ্ধান্ত হবে। ভারতীয় জনতা পার্টি গণতান্ত্রিক উপায়ে এবং সংবিধানকে সামনে রেখে কাজ করে। 8th জানুয়ারি বলে 15th of January-র মধ্যে, অর্থাৎ 7 ডেজের মধ্যে এই এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়ে সব সুশীল সমাজ আপনাকে জানিয়ে দেবে যে তাদের কি মতামত, এবং সেটার ভিত্তিতে সিদ্ধান্ত হয়ে যাবে। সিদ্ধান্ত এবং সমস্ত রিকগনাইজড পলিটিক্যাল পার্টিও তাদের মতামত দেবে এবং 15ই জানুয়ারির মধ্যে যদি না দিতে পারে তারপরে দেবে। এরকম কিছু বলা নেই। সিপিএম এর অবস্থান পরিষ্কার, বিজেপি এবং আরএসএস চাইছে দেশের সংবিধানকে ভেঙে টুকরো টুকরো করে দিতে। উনি বললেন না সংবিধানের ধারা চেঞ্জ করবেন, তার মানে একবারও বলিনি সংবিধান, এটাই হচ্ছে সিপিএম। ওই জন্য মানেটা কি? সংবিধানের আপনাদের জন্যই আমাদের সংবিধান তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ভিত্তিতে দাঁড়িয়েই আমাদের সংবিধান, আমাদের দেশ, আমাদের দেশের আইন ব্যবস্থা হচ্ছে যে চলছে। সুতরাং সেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে দেওয়া হচ্ছে। মোদি, আপনি বলুন তো, ওরা বলছে ওয়ান নেশন ওয়ান ভোট, আমরা বলছি ওয়ান নেশন জব ফর অল। কি হবে তার প্রশ্ন? আপনি বলেছিলেন 2 কোটি বেকারের চাকরি দেবেন, কোথায় গেল আপনার প্রতিশ্রুতি? আপনি বলুন ওয়ান নেশন ওয়ান ট্যাক্স চালু হলো না কেন? আপনি তো বিভিন্ন ট্যাক্স চালু করে রেখেছেন। ওয়ান নেশন এডুকেশন ফর অল, ওরা বলছে যে পকেটে পয়সা থাকলে আপনি পড়াশোনা করতে পারবেন, নাহলে পড়াশোনা করার দরকার নেই, সব বন্ধ করে দেওয়া হচ্ছে। আপনি বলুন ওয়ান নেশন ওয়ান ফ্ল্যাগ,
কাশ্মীরের জন্য বলেছিলেন, কাশ্মীরে আজকের দিন পর্যন্ত প্রাথমিক থেকে ইংরেজি তুলে দিয়েছিল কারা? এখনো পর্যন্ত ভোট বিজেপি হলো না তুলে কেন? দিয়েছিল। আপনি তো বলেছিলেন গণতান্ত্রিক কম্পিউটার পরিবেশ পশ্চিম নেই, বাংলায় সেখানে ঢুকতে দিব ফিরিয়ে না। আনলেন। হ্যাঁ? নেই। সারা আপনি জীবন বলুন পশ্চিমবঙ্গের যে মানুষের double সঙ্গে আপনাকে বলার সময় বলেন। আমি তো ডিস্টার্ব করিনি। ডবল ইঞ্জিন সরকার চলছিল মণিপুরে, দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আজকে দিন অবধি পা রাখার সাহস দেখাচ্ছেন না কেন? মণিপুরে যে ঘটনা ঘটছে, না উনি লাক্ষাদ্বীপে গেছেন, গৌরব এটা মাথায় রাখতে হবে। লাক্ষাদ্বীপে গেছেন ওইসব ওই বাজার করতে আর কি, ওই ভালো ভালো জামা কাপড় পরে ফটোশুট করতে গেছেন। টাইমটা ঠিক আছে, পেয়েছেন উনি? হ্যাঁ টাইমটা পেয়েছেন। আমি ফটোশুট করতে আসবো গেছেন। লিপিকা ঘোষের কাছে, আমি বলছি, কংগ্রেসের মুখ। আমি লাস্ট কথা, উনি বলছিলেন না ব্যয় সংকোচের কথা। আপনি 2014 সাল থেকে আজকে হচ্ছে যে 2024 সাল অবধি বলুন, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পেছনে, ভারতবর্ষের এই বিজেপির পেছনে কত টাকা ব্যয় হয়েছে? সরকারি খরচায় রাম মন্দির তৈরি হচ্ছে, দেশের মানুষ খেতে পাচ্ছে না, ভুকা মানুষের সংখ্যা বাড়ছে, বেকারত্ব বাড়ছে দেশের মুখে। একদম ভুল কথা। মানুষের চাঁদা তুলে বলছেন রাম ব্যয় মন্দির সংকোচের হচ্ছে। কথা, আর মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন PM to DM - CM টাকার কথা বলেছিলেন না? আসলে মমতা বন্দ্যোপাধ্যায় আর বিজেপি কোথায় কখন কার সঙ্গে কি কেউ ধরতে পারবেন না। লিপিকা ঘোষ, না যখন এটা নিয়ে কথা হয়েছিল বা যখন একসাথে ভোট হতো তখন তো প্রথমত এত আঞ্চলিক দল ছিলই না, এত আঞ্চলিক দল ছিল না। সেই জন্য এখন এই মুহূর্তে আমার মনে হয় না যে এটা কোনোভাবে সম্ভব যে এক দেশ এক ভোট। এটা আজকে 24-এ ভোট হচ্ছে, তাহলে তার পরবর্তী 29-এ, এখানে পশ্চিমবঙ্গে 26-এ ভোট হচ্ছে, তারপরে 29-এ, মানে এটা কি ইকুয়েশনে হবে এটা সত্যি কেউ বুঝতে পারছে না যে কিভাবে এটা সম্ভব। তো আমার মনে হয় যে সত্যি কথা বলতে এই এক দেশ এক ভোট, যেটা সত্যি কথা বলতে আমাদের ভারতীয় রাষ্ট্রকাঠামোয় এটা কখনোই সম্ভব নয়। তো এইটা নিয়ে ভাবনা চিন্তা হবে, রাম মন্দির তৈরি হবে না মানুষের এই যে বেকারের চাকরি, 2 কোটি বেকারের চাকরি, বা মানুষের এখনো পর্যন্ত আমরা জানি ভারতবর্ষের বহু জায়গায় আছে রাত্রিবেলা না খেয়ে মানুষ ঘুমোতে যায়, তো সেইগুলো আগে দেখাটা বেশি জরুরি। আমার মনে হয় এই প্রশ্নটাই বারবার আমরা করে যাচ্ছে। এই যে এক দেশ এক ভোট এই বিষয়টি নিয়ে প্রথমে আমরা তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনিয়েছিলাম এবং তার প্রেক্ষিতেই প্রত্যেকের বক্তব্য শুনেছি। আমি এই বিষয়ে একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের বক্তব্য শুনবো। একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। এক দেশ এক ভোট নিয়ে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ উক্তি করেছেন। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠিও পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক দেশ এক ভোট নিয়ে কেন্দ্রীয় সরকারের যে প্রস্তাব তার বিরুদ্ধে তার সেই চিঠি। এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন আমরা শোনাবো দর্শকদের। ওয়ান স্টেট ওয়ান ইলেকশন, ওয়ান নেশন ওয়ান ইলেকশন মানে হচ্ছে matter is under investigation. I don't have any comments. Matter is under investigation. I don't have any comments. One state one election, one nation one election মানে হচ্ছে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ ইলেকশন, যেটা আমেরিকায় আছে। আমাদের ভারতবর্ষ কিন্তু সংবিধানে সেভাবে প্রতিষ্ঠিত নয়। আমাদের ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ, সুতরাং আমাদের এখানে যে স্টেট আছে এক একটা সময় এক একটা স্টেটের ইলেকশন হয়, কেউ স্টেবিলিটি পায় কেউ স্টেবিলিটি না পায়। এমনকি ভারত সরকার যদি স্টেবিলিটি না থাকে তখন কি হবে? ভারত সরকার পড়ে গেল, সঙ্গে সঙ্গে স্টেটগুলো পড়ে যাবে, ইলেক্টেড গভর্নমেন্টগুলো যে 5 বছরের জন্য ইলেক্টেড হয়েছে। সুতরাং এখানে ভালো করে চিন্তা করে আমি মেজরিটিতে আছি বলে আমি যা ইচ্ছা করে দেবো, দিস ইজ নট ফেয়ার। আই উইল রিকোয়েস্ট দ্য ইলেকশন কমিশন টু সি ইট ভেরি সিনসিয়ারলি। দে হ্যাভ টু বি ভেরি রেশনাল ইন দিস কেস পার্টিকুলারলি। আমি আসবো বিজেপি মুখপাত্রের কাছে। আজকে মুখ্যমন্ত্রী যে চিঠি পাঠিয়েছেন নীতিন চন্দ্রাকে, উচ্চ পর্যায়ের কমিটির যিনি সচিব, সেই হাই পাওয়ার কমিটির সচিবকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী বলেছেন এখানে মুখ্যমন্ত্রী রয়েছেন যারা বিভিন্ন স্টেটের, তাদেরকেও ইনক্লুড করা উচিত ছিল। কি মনে করেন? বিষয়টা হচ্ছে মুখ্যমন্ত্রী যাদেরকে সিএমওতে রেখেছে তারা অ্যাকচুয়াল ব্রিফটা হয় মুখ্যমন্ত্রীকে করেন না, অথবা মুখ্যমন্ত্রী জেনে শুনে ভুল কথা মিথ্যা কথা বলেন। প্রথম কথা হচ্ছে হাই লেভেল কমিটি যেটা করা হয়েছে সেটা ফরমার প্রেসিডেন্ট কোবিন্দজির চেয়ারম্যানশিপে করা হয়েছে, এবং এই যে হাই লেভেল কমিটি কি বলা হয়েছে, এই হাই লেভেল কমিটি সিভিল সোসাইটির সাথে কথা বলবে, বিভিন্ন এনজিওর সাথে কথা বলবে, ব্যুরোক্র্যাটসদের সাথে কথা বলবে, রাষ্ট্রনীতিবিদদের সাথে কথা বলবে, অর্থনীতিবিদদের সাথে কথা বলবে, জাজেসদের সাথে কথা বলবে, ব্যুরোক্র্যাটসদের সাথে কথা বলবে। এবং শুধু তাই নয়, 6টা ন্যাশনাল পার্টিকে চিঠি দেওয়া হয়েছে
33টা স্টেট পার্টি এবং 7টা রেজিস্টার্ড আনরিকগনাইজড পার্টি, এদেরকে চিঠি দিয়ে তাদের মতামত জানতে চাওয়া হয়েছে। এইখানে আমাদের বক্তব্যটা, আজকে তৃণমূল কংগ্রেস তো স্টেট পার্টির মধ্যে পড়ছে, তারা তার বক্তব্য জানাবে। সমস্ত স্টেট পার্টিগুলো, 33টা স্টেট পার্টি, 6টা ন্যাশনাল পার্টি, 7টা রেজিস্টার্ড আনরিকগনাইজড পার্টি, এরা তাদের মতামত জানাতে পারবে এবং পুরো সবাই মিলে একটা সিদ্ধান্ত হবে। আর 1, 2, এটা মুখ্যমন্ত্রী বলছেন এটা প্রেসিডেন্টস নয়, সংবিধান সম্মত নয়। আপনারা ভুলে গেলেন 1952 সালের নির্বাচন, 57 সালের নির্বাচন, 62 সালের নির্বাচন, 67 সালের নির্বাচন, সব জায়গায় কিন্তু রাজ্য এবং কেন্দ্র একসাথেই ভোট হয়েছে। এবং এটা করলে এক তো ব্যয় সংকোচ হবে, দ্বিতীয় আজকে এই একটা পরিসংখ্যান দেখছিলাম, নীতি আয়োগ বলছে লাস্ট 30 বছরে প্রতিটা বছরেই কোনো না কোনো জায়গাতে ইলেকশন হয়েছে। যখনই ইলেকশন হবে মডেল কোড অফ কন্ডাক্ট আপনাকে আমি তাহলে জানাই, আপনাকে তাহলে একটা বিষয় জানাই, এই 2000 এবং যার ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বা বিজেপির সরকার চলছে, 2014 থেকে চলছে। আপনাদের ঘোষিত নীতি ছিল এক দেশ এক ভোট, এবং তারই প্রেক্ষিতে আইন কমিশনের কাছে বিষয়টি যায়। 2018 সালে এক আইন কমিশন জানায় যে এক দেশ এক ভোট নীতি কার্যকর করতে গেলে সংবিধানের 5টা ধারায় ন্যূনতম পরিবর্তন বা সংশোধন আনা জরুরি। তাহলে মুখ্যমন্ত্রী আজকে ভুলটা কি বলছেন? তো আইন কমিশনের বক্তব্য না, না, বলছে যে সংবিধান যদি কোথাও পরিবর্তন করতে হয় সেই ব্যাপারে তো আজকে স্টেক হোল্ডারদের কাছ থেকে মতামত নেওয়া হবে। এই স্টেক হোল্ডারদের মধ্যে তো সবাই আছে, তাহলে অসুবিধাটা কোথায়? গণতান্ত্রিক উপায়ে, গণতান্ত্রিক ফোরামে বক্তব্য রাখতে অসুবিধা কয়? আমি কি বললাম যে সংবিধান নাকি এটাতে লঙ্ঘন হচ্ছে? তাহলে আপনি বলুন যে 52 সাল, 57 সাল, 62, 67 যে জায়গায় রয়েছে, আজকের ডেটে যে জায়গায় রয়েছে তাতে তো সংবিধান লঙ্ঘিত হচ্ছে। তার কারণ কি? তার লঙ্ঘনের কথা মুখ্যমন্ত্রীর মুখে মানায় না। আপনাকে বিজেপি যেটা করবে মুখ্যমন্ত্রী উল্টো করবে। আপনাকে তাহলে বিজেপি জিএসটি করেছে, মুখ্যমন্ত্রী উল্টো করবে। এই কথাটা বলেছে যে সংবিধান কি একথা বলেছে যে জনগণের দ্বারা নির্বাচিত একটা সরকারকে ফেলে দিতে হবে? সংবিধান বলেনি তো, কখনোই বলেনি। তাহলে যদি আপনি যেটা বলছেন তার মানে সংবিধান সংশোধন করতে হবে, তাহলে সংবিধান সংশোধন করতে হবে। এই সরকারটা টেনিয়রটা তো শেষ হচ্ছে 2026-এ। আজকে যদি এক দেশ এক ভোট হয় তাহলে তো এই সরকারটাকে ফেলে দিয়ে ভোটটা করতে হবে। এই সরকার 2026 সাল অবধি টিকবে এবং গণতান্ত্রিক উপায়ে পশ্চিমবাংলায় বিজেপি আসবে। আমরা বলছি এক দেশ এক আইন আজকে ঘোষণা করা হয়েছে আর কালকে কার্যকরী হবে। এটা বলা হলো যে বাই 15th অফ জানুয়ারি সকলের কাছে এই যে সিভিল, আপনি যাতে বলছেন যে সুশীল সমাজের কাছে জানতে চাওয়া হয়েছে, বাই 15th অফ জানুয়ারি একটা শর্ট টার্মের মধ্যে এই তাদের সমস্ত মতামতটা জানাতে হবে একটা নির্দিষ্ট মেল আইডিতে। সো এত শর্ট টার্মের মধ্যে এত বড় একটা বিষয় সবাই জানিয়ে ফেলবে, এত শর্ট টার্ম, এত তাড়াহুড়োর কি আছে? তাড়াহুড়োর কিছু নেই, তাড়াহুড়ো এখানে হচ্ছেও না। এই প্রসেসটা শুরু হয়েছে, একটা ইনিশিয়েশন হয়েছে, এই প্রসেসটা শুরু হয়েছে এবং সবার মতামত নিয়ে, আমি আবার বলছি, সবার মতামত নিয়ে সাংবিধানিকভাবে, গণতান্ত্রিকভাবে মানুষের মতামত নিয়ে সংবিধান সম্মত সিদ্ধান্ত হবে। ভারতীয় জনতা পার্টি গণতান্ত্রিক উপায়ে এবং সংবিধানকে সামনে রেখে কাজ করে। 8th জানুয়ারি বলে 15th অফ জানুয়ারির মধ্যে, অর্থাৎ 7 ডেজের মধ্যে এই এত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় সব সুশীল সমাজ আপনাকে জানিয়ে দেবে যে তাদের কি মতামত, এবং সেটার ভিত্তিতে সিদ্ধান্ত হয়ে যাবে। সিদ্ধান্ত এবং সমস্ত রিকগনাইজড পলিটিক্যাল পার্টিও তাদের মতামত দেবে এবং 15ই জানুয়ারির মধ্যে যদি না দিতে পারে তারপরে দেবে। এরকম কিছু বলা নেই। সিপিএম এর অবস্থান পরিষ্কার, বিজেপি এবং আরএসএস চাইছে দেশের সংবিধানকে ভেঙে টুকরো টুকরো করে দিতে। উনি বললেন না সংবিধানের ধারা চেঞ্জ করবেন, তার মানে একবারও বলিনি সংবিধান, এটাই হচ্ছে সিপিএম। ওই জন্য মানেটা কি? সংবিধানের আপনাদের জন্যই সংবিধান, আমাদের সংবিধান তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ভিত্তিতে দাঁড়িয়েই আমাদের সংবিধান, আমাদের দেশ, আমাদের দেশের আইন ব্যবস্থা হচ্ছে যে চলছে। সুতরাং সেই যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে দেওয়া হচ্ছে। মোদি, আপনি বলুন তো, ওরা বলছে ওয়ান নেশন ওয়ান ভোট, আমরা বলছি ওয়ান নেশন জব ফর অল। কি হবে তার প্রশ্ন? আপনি বলেছিলেন 2 কোটি বেকারের চাকরি দেবেন, কোথায় গেল আপনার প্রতিশ্রুতি? আপনি বলুন ওয়ান নেশন ওয়ান ট্যাক্স চালু হলো না কেন? আপনি তো বিভিন্ন ট্যাক্স চালু করে রেখেছেন। ওয়ান নেশন এডুকেশন ফর অল, ওরা বলছে যে পকেটে পয়সা থাকলে আপনি পড়াশোনা করতে পারবেন, নাহলে পড়াশোনা করার দরকার নেই, সব বন্ধ করে দেওয়া হচ্ছে।
আপনি বলুন, ওয়ান নেশন ওয়ান ফ্ল্যাগ কাশ্মীরের জন্য বলেছিলেন, কাশ্মীরে আজকের দিন পর্যন্ত প্রাথমিক থেকে ইংরেজি তুলে দিয়েছিল কাশ্মীরে এখনো পর্যন্ত ভোট হলো না কেন? আপনি তো বলেছিলেন গণতান্ত্রিক পরিবেশ নেই, সেখানে ফিরিয়ে আনবেন। নেই, সারা আপনি জীবন বলুন পশ্চিমবঙ্গের যে মানুষের double engine- আপনাকে বলার সময় আমি তো ডিস্টার্ব করিনি। ডবল ইঞ্জিন সরকার চলছিল মণিপুরে, দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আজকে দিন অবধি পা রাখার সাহস দেখাচ্ছেন না কেন? মণিপুরে যে ঘটনা ঘটছে, না উনি লাক্ষাদ্বীপে গেছেন, গৌরব এটা মাথায় রাখতে হবে। লাক্ষাদ্বীপে গেছেন ওইসব ওই বাজার করতে আর কি, ওই ভালো ভালো জামা কাপড় পরে ফটোশুট করতে গেছেন। টাইমটা ঠিক আছে, পেয়েছেন উনি? হ্যাঁ, টাইমটা পেয়েছেন। আমি ফটোশুট করতে আসবো গেছেন। লিপিকা ঘোষের আমি কাছে, বলছি, কংগ্রেসের মুখপাত্র। আমি লাস্ট কথা, উনি বলছিলেন না ব্যয় সংকোচের কথা। আপনি 2014 সাল থেকে আজকে হচ্ছে যে 2024 সাল অবধি বলুন, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পেছনে, ভারতবর্ষের এই বিজেপির পেছনে কত টাকা ব্যয় হয়েছে? সরকারি খরচায় রাম মন্দির তৈরি হচ্ছে, দেশের মানুষ খেতে পাচ্ছে না, ভুকা মানুষের সংখ্যা বাড়ছে, বেকারত্ব বাড়ছে দেশের মুখে। একদম ভুল কথা। মানুষের চাঁদা তুলে বলছেন রাম মন্দির সংকোচের কথা, আর মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন PM to DM - CM টাকার কথা বলেছিলেন না? আসলে মমতা বন্দ্যোপাধ্যায় আর বিজেপি কোথায় কখন কার সঙ্গে কি কেউ ধরতে পারবেন না। লিপিকা ঘোষ, না যখন এটা নিয়ে কথা হয়েছিল বা যখন একসাথে ভোট হতো তখন তো প্রথমত এত আঞ্চলিক দল ছিলই না, এত আঞ্চলিক দল ছিল না। সেই জন্য এখন এই মুহূর্তে আমার মনে হয় না যে এটা কোনোভাবে সম্ভব যে এক দেশ এক ভোট। এটা আজকে 24-এ ভোট হচ্ছে, তাহলে তার পরবর্তী 29-এ, এখানে পশ্চিমবঙ্গে 26-এ ভোট হচ্ছে, তারপরে 29-এ, মানে এটা কি ইকুয়েশনে হবে এটা সত্যি কেউ বুঝতে পারছে না যে কিভাবে এটা সম্ভব। তো আমার মনে হয় যে সত্যি কথা বলতে এই এক দেশ এক ভোট, যেটা সত্যি কথা বলতে আমাদের ভারতীয় রাষ্ট্রকাঠামোয় এটা কখনোই সম্ভব নয়। তো এইটা নিয়ে ভাবনা চিন্তা হবে, রাম মন্দির তৈরি হবে না মানুষের এই যে বেকারের চাকরি, 2 কোটি বেকারের চাকরি, বা মানুষের এখনো পর্যন্ত আমরা জানি ভারতবর্ষের বহু জায়গায় আছে রাত্রিবেলা না খেয়ে মানুষ ঘুমোতে যায়, তো সেইগুলো আগে দেখাটা বেশি জরুরি। আমার মনে হয় এই প্রশ্নটাই বারবার আমরা এই যে এক দেশ এক ভোট এই বিষয়টি নিয়ে প্রথমে আমরা তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনিয়েছিলাম এবং তার প্রেক্ষিতেই প্রত্যেকের বক্তব্য শুনেছি। আমি এই বিষয়ে একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর তৃণমূল কংগ্রেসের মুখপাত্রের বক্তব্য শুনবো। একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। ঝুপি লুডো কে খেলে? প্রশান্ত, সুমন, আশুতোষ, অনুপম, শ্যামল, আরে রবিদা বললে তো এখন 7 কোটি রিয়েল প্লেয়ার্স আছে, সবার নাম নেব নাকি? আর জি তো একদম খাঁটি, এই জন্যই তো কপিল বলে 1 টাকা থেকে শুরু ইন্ডিয়ার নিজস্ব গেম লুডো, শুধুমাত্র জুপিতে। আজই জুপি.com থেকে অ্যাপ ডাউনলোড করো, খেলো আর জিতে নাও নগদ লাখ লাখ টাকা। এই খেলার অভ্যাস তৈরি হয়ে যেতে পারে এবং তা আর্থিকভাবে ঝুঁকিপূর্ণ, দায়িত্বশীল হয়ে খেলুন। একা একা ক্যাম্পিং, তার উপর আবার ধুলো ময়লা, এই ভয়ে বারণ করে দেওয়া সহজ, কিন্তু ডেটল তো আছেই, তাহলে সহজ বেছে নিও না, এগিয়ে চলো। এগিয়ে যাওয়ার পথে ধুলো ময়লা জীবাণু রোগ তো আসবেই, তাই আমার ভরসা শুধুই ডেটল, যা দেয় জীবাণু থেকে সুরক্ষা আর এগিয়ে চলার ভরসা। ডেটল, কারণ এগিয়ে চলা জরুরি। অতুলনীয়, দারুণ ফাটাফাটি সিনটা দেখো, কি ফিনিশ, ওয়ালে কোনো ক্র্যাক নেই। দেওয়াল ক্র্যাক ফ্রি পারফরম্যান্স সহ রয়্যাল গ্রেডস আল্ট্রা শিন পেইন্ট, যা আপনার নজর কেড়ে নেয়। লাইজল ফেনাইলের চেয়ে ভালো প্রমাণ হলে আমার নামটাই পাল্টে ফেলবো। চলো ক্লিনিং টেস্ট করি। লাইজল পরিষ্কারের ব্যাপারে 10 গুণ ভালো কি না? কিন্তু ফিনাইল তো আরো সস্তা। সস্তা? ফিনাইলের 3 ঢাকনির তুলনায় লাইজল কেবল 1 ঢাকনি লাগে। লাইজল দেয় ফিনাইলের চেয়ে 10 গুণ ভালো পরিষ্কার, মানে 10 গুণ জার্মস, আর লাগে কেবল 3 ভাগের 1 ভাগ। হয়ে যান স্মার্ট, করুন লাইজল স্টার্ট। সবার যত স্বপ্ন তার পূরণের দায় মেটাই, সব আশাকেই সফল করি আমার জীবনেটাই। পরিশ্রমের মন্ত্র তোমার অগ্রগতির শক্তি হয়ে থাকুক, তোমার প্রতিটি স্বপ্নের গায়ে ডানা সাহস লাগুক। স্বপ্ন যত সত্যি হলো, সব স্বপ্ন পূরণ হলো। প্রোটিন, ফাইবার আর প্রাণ শক্তিতে ভরা আমন্ড প্রতিদিন। Rashmi BOF TMT bar, the low carbon TMT bar made with BOF technology, gives you double power, double strength. The world class technology now in Rashmi BOF TMT bar. हर पिक्चर के अंदर सही तीखा सही लाल हो तो हर पिक्चर ब्लॉकबस्टर। सही तीखा सही लाल? नहीं सर, सही तीखा। आजकल मैं एक्शन कर रहा हूं ना, सही लाल। इधर आओ, डब्बा ऊपर करो। हाँ, सही तीखा सही लाल। एवरेस्ट तीखा लाल, टेस्ट में बेस्ट एवरेस्ट।
হারপিকের থেকে বেটার হলো নতুন বেস্ট এভার হারপিক, দেয় 10 গুণ উন্নত সাফাই মাত্র 5 মিনিটে, আর এখন সুগন্ধ ছড়ায়। এটা ট্রাই করেননি? টুকরো সুখের এই যে দিন, স্বপ্নকে কাছে পাওয়া, প্রিয় সে আপনজন, সোনালি সোনালি ঘর। রাজা গোল্ডেন মারি বিস্কিট, সোনালি স্বপ্নের স্বাদ চিরন্তন। এটা কি? ডেটল। এর দ্বারা কি হবে? কিচ্ছু হবে না। এর দ্বারা কি হবে? এর দ্বারা কিচ্ছু হবে না। যখন ডেটল দ্বারা কিছু হবে না, তাহলে রোজ ডেটল কেন ব্যবহার করো? কারণ রোগ বহনকারী জার্মস যদি আমাদের থেকে দূরে থাকে, তাহলে তারা আমাদের কিছু করতে পারবে না। যে সমস্ত ঘরেতে রোজ ডেটল ব্যবহার করা হয়, সেখানে লোকজন কম অসুস্থ হয়ে থাকে। আপনজনদের সুরক্ষা রোজ একটুখানি ডেটল দ্বারা। लेंसकार्ट प्रोग्रेसिव lenses are very comfortable in daily use. Lightweight है और उनकी clarity बहुत अच्छी है. Pricing is genuinely honest for the Lenskart progressive lenses. They are very trendy. They are very up to the market. Much better than any world-class brand. Lenskart. Download the app or visit your nearest store. কাপড়ের জন্য শুধু ডিটারজেন্ট? অ্যাড করুন ভ্যানিশ। কেন? কারণ ভ্যানিশ থেকে পাওয়া যায় 3 গুণ বেশি সুবিধা। এর অক্সিজেনের লক্ষ লক্ষ বাবলসের পাওয়ার করে দাগকে অদৃশ্য, রং ব্রাইটার, কাপড়ের লাইফ লঙ্গার। ভ্যানিশ দিয়ে 3 গুণ বেশি বেনিফিট। প্রতিদিন অতটা দূরে কেন যাও? মেয়ে যদি রেকর্ড ভাঙে, তার জন্য মারলেও বা কি হয়েছে? চল মুভ লাগিয়ে দিই। মুভের উষ্ণতা দেয় দীর্ঘ আরাম, যাতে জীবনের মাঝে ব্যথা না আসে। আরে করণ, তুমি আনোনি? কি? বাথরুম পরিষ্কারের জিনিস আছে তো, ডিটারজেন্ট, ফিনাইল, ব্লিচ। এত কিছু কেন লাগবে? কত কিছু আছে, পরিষ্কার করতে এত কিছু তো লাগবেই। এটা একাই করবে। নতুন গাঢ় হারপিক বাথরুম ক্লিনার করে টাইলস, বেসিন, ফ্লোর 10 গুণ বেশি পরিষ্কার। আজই আনুন নতুন গাঢ় হারপিক বাথরুম ক্লিনার। Charged with battery. ভূমি বিউটি সোপে জার্ম প্রোটেকশন কিভাবে পাবে? ট্রাই ডেটল স্কিন কেয়ার। এতে আছে আর্গান অয়েল, 2x ময়েশ্চারাইজার্স, যা ত্বককে করে তোলে সফট। সাথে আছে ডেটলের প্রোটেকশন আর মন মাতানো সুগন্ধ। ডেটল স্কিন কেয়ার, বিউটি আর প্রোটেকশনের পারফেক্ট কম্বিনেশন। সম্পর্ক হোক বা বাড়ি, পিওরের উপর ভরসা রাখুন। যেমন শ্যাম স্টিল ফ্লেক্সি স্ট্রং টিএমটি বার, যা তৈরি পিওর স্টিল দিয়ে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। আমি এই এক দেশ এক ভোট নিয়ে ভারতীয় জনতা পার্টির বক্তব্যের প্রেক্ষিতে তৃণমূলের বক্তব্য শুনবো। কোহিনুর মজুমদার। না, আমি তো একটা জিনিস, সেটা তো ঠিকই যে মুখ্যমন্ত্রীরা ধরুন ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ প্রত্যেকটা স্টেটে, যে বিজেপির মুখ্যমন্ত্রীও হোক, আপ মুখ্যমন্ত্রী হোক, কংগ্রেস হোক, তৃণমূল হোক, তাদেরকে সাইডলাইন করে এটা ভাবনা চিন্তা করা, তারা তো একটা বড় স্টেক হোল্ডার, কারণ কি তারা একটা গভর্নমেন্টকে লিড করছে, তাদেরকে সাইডলাইন করা ঠিক হয়। স্টেট গভর্নমেন্টকে দেখা উচিত ছিল। কিন্তু অবাক লাগলো যে দেশ গত 5 বছরে অফিসিয়ালি 254 কোটি 87,01,373 টাকা খরচা করেছে শুধুমাত্র প্রধানমন্ত্রীর ফরেন টিমে। 254 কোটি মানে 50 কোটি প্রতি বছরে। 50 কোটি প্রতি বছরে। আপনি 254 কোটি টাকায় কটা লোকসভা নির্বাচন হবে বলুন তো? 50 কোটি টাকায় কতগুলো বিধানসভা নির্বাচন হবে বলুন তো? এই যে 254 কোটি ফরেন ট্রাভেল, ফরেন এক্সপেন্সেস ভারতের প্রধানমন্ত্রী হয়েছে, এটা আমি বলিনি, এটা মিনিস্টার বলেছে পার্লামেন্টে। তো এইটা নিয়ে বিজেপি তো হবে না। 2, আমি আবার বলছি যে ধরুন 2026-এ আমার গভর্নমেন্ট আছে, আমার দেশে, আমার রাজ্যের গভর্নমেন্ট আছে, কেরালার গভর্নমেন্ট আছে। ধরুন অবস্থাটা কি দাঁড়াবে? ধরুন আমরা মেজরিটি পেলাম না 2026-এ, 2026 ওয়ান নেশন ওয়ান ভোট হলো, 2026-এ লোকসভা হলো, তাহলে 2027-এ আমাদের গভর্নমেন্ট পড়ে গেল। 2027-এ আমাদের গভর্নমেন্ট পড়ে গেলে 2026 থেকে 2031 অবধি হবে কি করে? তার মানে 2027-এ সেন্ট্রাল গভর্নমেন্ট, ঝাড়খণ্ডের গভর্নমেন্ট, রাজস্থান গভর্নমেন্ট সবার ভোট হবে। আর নয় 5 বছর রাষ্ট্রপতি শাসন হবে, মানে 5 বছর তার নিজের ফান্ডামেন্টাল রাইট যে আমার স্টেট গভর্নমেন্টকে আমি ইলেক্ট করব, 5 বছর সে পাবে না ফর নো রিজন। হলো আবার উল্টো দিকটা হলো, ধরুন কেন্দ্রের সরকার টেকাতে পারলো না, তাহলে রাজ্য, আমার তো মনে হচ্ছে এক্সপেন্সটা বেশি হবে যদি আপনার একটা নির্বাচন, একটা গভর্নমেন্ট ফল হওয়ার ফলে
রাজ্য এবং কেন্দ্রের ভোট হয় বা কেন্দ্রের একটা গভর্নমেন্ট এক বছর 96, 98, 99, 2001, 5 বছরে 4 বার, তাহলে তো 12 বামফ্রন্ট সরকার হয়ে যেত, প্রায় 8-4 12টা বামফ্রন্ট সরকার হয়ে যেত যদি এইভাবে হতো। তো স্বাভাবিকভাবেই এটা পসিবল নয়। এটা বিজেপি যেটা করার চেষ্টা করছে, এই নেশন, আপনি জানেন যে নেশন শব্দটা নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর এবং গান্ধী এই জন্য এক্স্যাক্টলি জাতি নেশন নিয়ে একটা প্রশ্নচিহ্ন করেছেন, কারণ কি আমাদের প্লুরালিস্ট নেশন, প্রচুর ডাইভার্সিফাইড। সেইখানে দাঁড়িয়ে এক ভোট এক নেশন করার মানে হচ্ছে একদম প্রেসিডেন্সিয়াল ফরম্যাট। আসবো বিজেপির কাছে। বিষয়টা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস ফ্যাক্টগুলোকে অস্বীকার করে, সবার কাছ থেকে ওপিনিয়ন, মুখ্যমন্ত্রী থেকে অনেক বেশি জরুরি সেই পলিটিক্যাল পার্টির ওপিনিয়নটা। তো সেটাই তো আজকে কেন্দ্র সরকার করেছে। এক দেশে একটা করার প্রয়োজনীয়তাটা কোথায়? কোন রাজ্যের সরকার যদি মধ্যমেয়াদে ভেঙে যায় তাহলে রাষ্ট্রপতি শাসন বকলমে কেন্দ্রীয় শাসন জারি হবে, অস্বীকার করেন? কখনোই সেটা হবে না। একটা বার যখন আজকে প্রথম কথা হচ্ছে ব্যয়টা আপনারা বলেছিলেন কাশ্মীরে আপনারা ইলেকশনে যাচ্ছেন না কেন? বিজেপি তো জানে এটা, বিজেপি তো প্রপোজ করেছে যে মিড টার্মে একটা স্টেট গভর্নমেন্ট ভেঙে গেলে কি হবে, রাষ্ট্রপতি শাসন। ধরুন আমি 6 মাসে গভর্নমেন্ট করতে পারলাম, তাহলে কি রাষ্ট্রপতি শাসন হবে? দেখুন একটা কথা বলি, তৃণমূল কংগ্রেসের মুখে গণতন্ত্রের কথা মানায়, গণতান্ত্রিক ভাবে। আমার কথা হচ্ছে তৃণমূলের মুখে গণতন্ত্র মানায় না তো, আমি মানছি। আরে মানছি তৃণমূলের মুখে কংগ্রেস বিরোধী, আরে তৃণমূলের মুখে গণতন্ত্র মানে না, যেটা করবে তারই বিরোধিতা করবে। আচ্ছা ঠিক আছে, কোনো নীতি মানে আপনি আমার কথা শুনছেন না, আমি আর্গুমেন্ট করলাম যে জিনিসটা আজকে গণতন্ত্র মানে আজকে লোকসভা বিধানসভা এই বিজেপি মুখে গণতন্ত্র পঞ্চায়েত একসাথে ভাবেই হবে, সংবিধান নিয়ে হবে, আমার ভিক্ষাটা মিড টার্মে গভর্নমেন্ট করে দিলে কি হবে? উন্নয়নের জন্য দরকার। আরে মিড টার্মে গভর্নমেন্ট করলে কি হবে? আরে আমরাও চাই, আমরাও ভোট দিই, ভারতবর্ষের উন্নয়ন আমরাও চাই। তাহলে আপনি বলুন, আপনি বলছেন যে ভারতবর্ষ সিপিএম পার্টি ভারতবর্ষের থেকে বেড়ে যাচ্ছে। আমার সিম্পল কোয়েশ্চেন হচ্ছে মিড টার্মে গভর্নমেন্ট করলে কি করবে গভর্নমেন্ট? হোয়াট ইজ দি রেজাল্ট? আপনি বল দিন এক লাইন, কেউ আমরা কথা বলবো না। অবশ্যই গভর্নমেন্ট করলে কি হবে? মেনে তুলে ধরা এবং আদতে কেন্দ্রীয় শাসন লাগু করা দেশের সবকটি রাজ্যে, সেই প্রেসিডেন্সিয়াল ইলেকশনের যে ফরম্যাট সেই দিকে যাওয়া এবং কেন্দ্রীয় শাসন সমস্ত জায়গায় লাগু করাই উদ্দেশ্য বলে এখনো পর্যন্ত অন্তত প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। আমরা আজকের এই আলোচনায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম। আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট অতিথিরা, আমাদের সঙ্গে ছিলেন নীলাঞ্জন রায়, কোহিনুর মজুমদার, লিপিকা ঘোষ, গৌরব মজুমদার। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি আজকের বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।